আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা চবির জন্য ফিজিক্স ফার্স্ট পেপার ওয়ান শট ক্লাসে তোমাদের সাজেশন ক্লাস, মূলত এটা একটা। তো চবির জন্য ফিজিক্স প্রথম পত্র কিভাবে পড়া উচিত বা কোন কোন প্রশ্নগুলো আসে সেই প্যাটার্নে কিন্তু এই ক্লাসটা সাজানো হয়েছে। অর্থাৎ এই প্যাটার্ন বা এখানে যতগুলো প্রশ্ন আসে সবগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নগুলোতে কিন্তু চবিতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো সবগুলো কিন্তু আমাদের 3 স্টার প্রশ্ন, ঠিক আছে? তো প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করার চেষ্টা করবা এবং আমাদের ক্লাসটা তোমরা স্পিড বাড়ায় দেখে নিতে পারো। এছাড়া ক্লাসের স্লাইডও তোমরা কিন্তু পেয়ে যাবা। তো ক্লাসের স্লাইড আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনো যুক্ত হও নাই তারা অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে? এটার লিংক আমরা তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। দেখো আমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে যে কোনটি মৌলিক এককের পরিমাপ নয়। তো মৌলিক একক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভৌত জগত পরিমাপ এই চ্যাপ্টার থেকে আমরা প্রত্যেকটা অধ্যায়ে এখানে দেখাই দিব। তো মৌলিক এককগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের মৌলিক একক কোনগুলো ভাইয়া? মৌলিক একক, মৌলিক একক, মৌলিক একক। তো তুমি জাস্ট মৌলিক এককগুলো যদি জানো তাহলে তুমি কিন্তু সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। তাহলে এখানে 3টা মৌলিক রাশি আছে, অপরটা কিন্তু মৌলিক না। তাহলে যে 3টা মৌলিক রাশি বাদ দিয়ে অপরটাই পড়ে থাকবে সেটাই কিন্তু যৌগিক রাশি। তাহলে মৌলিক একক কোনগুলো? মৌলিক একক হচ্ছে তোমার ভর, সময়, দৈর্ঘ্য, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের মূলত মৌলিক একক। তাহলে দেখো এই 3টা বাদে ভর, তারপর হচ্ছে ভর, সময়, তাপমাত্রা, এই 3টা কি বলতো? মৌলিক রাশি। কিন্তু ভরবেগ এটা কিন্তু আমাদের মৌলিক একক নয়। কারণ কি বলতো? ভরবেগ এটা ভাঙলে কি পাবো আমরা? ভর গুণন বেগ। তাহলে একটা রাশিকে ভাঙলে তুমি যদি একাধিক রাশি পাও সেটা কি বলতো? যৌগিক রাশি। তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের যৌগিক রাশি। এটা হচ্ছে আমাদের কি রাশি বলতো? এটা হচ্ছে আমাদের যৌগিক রাশি। তাহলে আমাদের বাকি 3টা মৌলিক রাশি, ভরবেগটা শুধুমাত্র যৌগিক রাশি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, নিচের কোনটি শক্তির মাত্রা? দেখো শক্তির মাত্রা, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। শক্তি, তারপর হচ্ছে কাজ, হ্যাঁ, শক্তি, কাজ, তারপর হচ্ছে টর্ক। এই টর্ক, এই যে 3টার মাত্রা কিন্তু সেম, 3টার মাত্রা কিন্তু একই, 3টার মাত্রা কিন্তু এক। তো কাজের মাত্রা আমরা কি জানি? কাজ এটা মানে কি বলতো? কাজ দেখো ডাব্লিউ, কাজ মানে কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ ইন্টু এস, তাহলে এফ এর মাত্রা কি ছিল বলতো? এফ এর মাত্রা ছিল এম এল টি ইনভার্স টু, তার সাথে আমাদের কি করতে হবে? আরেকটা এল গুণ করতে হবে। তাহলে আমরা কি পাবো? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এইটা মূলত আমাদের কি বলতো? কাজের মাত্রা, টর্কের মাত্রা এবং শক্তির মাত্রা। যে কোনো 3টা বললে আমরা কি এই মাত্রাটা ইউজ করবো। তো আমাদের অ্যান্সার কত বলতো? এম এল স্কোয়ার টি ইনভার্স টু এম এল স্কোয়ার, মানে এম এর মাত্রা কত? 1, এম এর ভরে 1 হবে, এল স্কোয়ার টি ইনভার্স টু। সি নাম্বারটা রাইট অ্যান্সার, ঠিক আছে? এভাবে প্রশ্নগুলো আসবে। তো অনেক সময় তোমাকে ক্ষমতার মাত্রাও দিতে পারে। ক্ষমতা, আমাদের ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে কি বলতো? ডাব্লিউ বাই টি না, কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্ষমতা, এই যে ক্ষমতা, এই ক্ষমতার এককটা মাত্রাটা কি বলতো? কাজ ডিভাইড বাই সময়। তার মানে কাজের মাত্রা কত পাইলাম আমরা? এম এল স্কোয়ার টি ইনভার্স টু, টাকে সময় দিয়ে ভাগ করে দাও। তাহলে সময় দিয়ে ভাগ করলে আর নতুন মাত্রা কি পাচ্ছি? এম এল স্কোয়ার টি ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা, এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। তো মাত্রাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 24 জন্য মাত্রা থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা, লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এগুলো যে দেখাই দিলাম এখান থেকে কিন্তু এগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? তোমার শক্তির মাত্রা আসতে পারে, না হয় কাজের মাত্রা, না হয় টর্কের মাত্রা আসতেই পারে, ঠিক আছে? বলবো যে নিচের কোনগুলোর মাত্রা সমান? কাজ, শক্তি, টর্ক, এগুলো কিন্তু 3টার মাত্রা কিন্তু সমান হবে। এবার দেখো নিচের কোন দুটির ভৌত রাশির মাত্রা একই? তো এখানে কিন্তু আমাদের টাইপিং ভুল আছে। ভরবেগ ও কৌণিক রাশি কখনোই এক হবে না। দেখো ভরবেগ পি এটা সমান কত? এম ভি, এবং এল এটা সমান হচ্ছে কি? আর ক্রস পি, ঠিক আছে? তাহলে কখনোই কিন্তু পি এবং এল সমান হবে না, ঠিক আছে? পি এবং এল সমান হবে না। শক্তি ও পৃষ্ঠ শক্তি এটা হবে না। শক্তি, এই শক্তির এককটা কি বলতো? নিউটন মিটার। এবং পৃষ্ঠ শক্তি, এবং তোমাকে যদি বলে পৃষ্ঠ শক্তি, এই পৃষ্ঠ শক্তি কিন্তু আবার কি বলতো? নিউটন পার মিটার। তাহলে দুইটা সেম হচ্ছে না। এখানে আমাদের একটু টাইপিং ভুল আছে। ভরবেগ আর ঘাত বল না, এটা তোমার আলটিমেটলি হবে বলের ঘাত, বলের ঘাত, ঠিক আছে? তো আমরা জানি কি বলের ঘাত, এই যে বলের ঘাত ইকুয়াল টু কত হতো? এম ডেল ভি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে বলের ঘাতের একক যা হবে, ভরবেগের পরিবর্তনের একক তা হবে, মাত্রা যা হবে তাই সেম হবে, ঠিক আছে? তাহলে আমাদের যে ভরবেগ, এই ভরবেগ পি, এটার মাত্রা কত বলতো? এটার একক হচ্ছে এম, সূত্র হচ্ছে এম ভি। আর মাত্রা, মাত্রা কি ছিল? মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। এবং আমাদের যে ভরবেগ, বলের যে বলের যে ঘাত সেটা হচ্ছে এফ টি, এটার যে মাত্রা সেটাও কিন্তু আমাদের এম এল, এম এল যদি একটু দেখাই প্রমাণ করে। দেখো এফ এর মাত্রা কি পাইছি? এম এল টি ইনভার্স 2, তার সাথে টি যদি গুণ করে দাও তাহলে কি পাচ্ছ বলতো?
ml t−1 না। তো এইভাবে কিন্তু আমাদের মাত্রাগুলো সমান হয়ে যায়। তার মানে ভরবেগ এবং আমাদের যে বলের ঘাত এদের মাত্রা কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা রাইট অ্যান্সার। পরবর্তী দেখো ত্রিমাত্রিক কোণের, এটা কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে, এটা প্রশ্নটা অনেকবার আসছে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? ত্রিমাত্রিক কোণের যে একক সেটা মূলত কি বলতো, স্টেরেডিয়ান। এটা মূলত কি স্টেরেডিয়ান। ঠিক আছে, বাংলাতেও আসতে পারে স্টেরেডিয়ান। ঠিক আছে, বাংলাতে থাকতে পারে, ইংলিশে থাকে। এটা কখন, এটা হচ্ছে যখন ত্রিমাত্রিক কোণ, যখন ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে ব্যবহার করো তখন কি বলতো, স্টেরেডিয়ান এককে অ্যাপ্লাই করব। এবার দেখো একটি গোলকের পরিমাপ ও ব্যাসার্ধ দেওয়া আছে। পরিমাপ এখানে দেখো কি দেওয়া আছে, ব্যাসার্ধের ত্রুটি কিন্তু দেওয়া আছে 2.5 প্লাস মাইনাস 0.2। এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো 0.2 হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত। তাহলে তোমাকে দেওয়া আছে ব্যাসার্ধের ত্রুটির মান, কিন্তু বের করতে বলছে কি আয়তন পরিমাপের শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি আমরা কি, আয়তন পরিমাপ শতকরা ত্রুটি মানে কি, যে ডেল ভি ডিভাইড বাই ভি ইন্টু 100%, এইটা তোমাকে বের করতে হবে। কিন্তু দেখো আমাদের দেওয়া আছে কি ব্যাসার্ধের ত্রুটি কিন্তু দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে যখনই তোমাকে সূচকীয় জিনিস দিবে, দেখো আমাদের সূত্র কি জানি, যে ভি এটা সমান কত বলতো, এটা সমান কিন্তু 4/3 পাই আর কিউব। তোমাকে এখানে ভি এর ত্রুটি বা দেওয়া নাই, ভি এর পরিমাপ কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি আর এর পরিমাপ। তাহলে যার পরিমাপ দেওয়া আছে তোমাকে যেটা বের করতে হবে ওর সাথে সম্পর্ক কি দেখতে হবে, ভি সমানুপাতিক আর কিউব। তার মানে আর এর সাথে কি বলতো, সূচকের সম্পর্ক কি, আর এর কিউবের সমতুল্য, আর এর কিউবের সমতুল্য বা সমানুপাতিক। তার মানে এই যে সূচকটা আছে না, সূচকটা চলে যাবে সামনে, অর্থাৎ তুমি ডেল ভি বাই ভি এটা সমান লিখতে পারো ডেল আর ডিভাইড বাই আর, আর এই যে পাওয়ার যেটা আছে সেটা চলে যাবে সামনে। এটা হচ্ছে সূচকীয় যে ত্রুটি, সেটা আমরা হিসাব করবো। ঠিক আছে, সেম ভাবে তোমাকে যদি ক্ষেত্রফল বলতো, দেখো এ এটা সমান কত, পাই আর স্কয়ার না। তাহলে ক্ষেত্রফল যদি বলতো ডেল এ ডিভাইড বাই এ, এটা সমান তুমি লিখতে পারতো 2 ইন্টু ডেল আর ডিভাইড বাই আর। এটা কি আনুপাতিক ত্রুটি। ঠিক আছে, তো এইভাবে সূচকীয় আনুপাতিক ত্রুটি কিন্তু বের করা যায়। আমাদের বের করতে বলছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, কিন্তু দেওয়া আছে কত, ব্যাসার্ধ, তাহলে তো একটু ঘাপলা। তাহলে এখন আমরা কিভাবে বের করবো, এটা আমরা ইকুয়াল দেখো 3 ইন্টু ডেল আর ডিভাইড বাই আর ইন্টু 100%, এভাবে ক্লিয়ার করে বের করে ফেলবো। তাহলে দেখো 3 ইন্টু ডেল আর মান কত, ডেল আর মানে কি, এই পার্টটা হচ্ছে আমাদের ডেল আর, এই পার্টটা কি ডেল আর। ঠিক আছে, তাহলে ডেল আর কত পাইছি 0.2 ডিভাইড বাই এইটা হচ্ছে আর 2.5 গুণন হচ্ছে 100%। ঠিক আছে, দেখো আমরা 2.5 25 দিয়ে যদি 100 কাটতাম তখন কি 4 হতো, যেহেতু দশমিক তাহলে এটা কি হবে, একটা শূন্য বাড়বে, তার মানে 40 হয়ে যাবে। 40 দিয়ে 0.2 কে গুণ করলে কত, 4 2 8, দশমিকের জন্য শূন্য কাটা যাবে, তাহলে কি 4 2 8 থাকলো, 3 8 কত 24, তাহলে দেখো 24%। তো তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে, তো তুমি ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আমাদের অ্যান্সারটা কত, 24%, অ্যান্সারটা কত 24%, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো যদি ম্যাথ আসে এই অধ্যায় থেকে তাহলে এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, আর যদি থিওরি আসে তাহলে হয় তোমাকে মৌলিক রাশি দিবে অথবা একক মাত্রা থেকে প্রশ্ন দিবে। ঠিক আছে, ভৌত জগৎ থেকে। এরপর আসো আলোকবর্ষ। এই যে আলোকবর্ষ, এটা কিসের একক, আলোকবর্ষ মূলত কি বলতো, আলোকবর্ষটা কি, আলোকবর্ষ হচ্ছে আলোর বেগ গুণন হচ্ছে 1 বছর, অর্থাৎ আলো 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই মূলত বললাম তোমার হচ্ছে আলোকবর্ষ। ঠিক আছে, তাহলে এটা কি নির্দেশ করে, এটা মূলত দূরত্ব নির্দেশ করে, এটা কি নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে। এর একক হচ্ছে মিটার, একক হচ্ছে মিটার। এবং আমরা যদি 1 আলোকবর্ষ বের করি, 1 আলোকবর্ষ সমান কত, 1 আলোকবর্ষ ইকুয়াল হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। যদি কিলোমিটারে চাই তাহলে কি পাওয়ার 3 কমে যাবে, 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, মানটা মুখস্থ রাখবা। এবার তো নিজের কোনটি মৌলিক রাশি নয়, তা আমরা জানি কি সময়, ভর, তাপমাত্রা তিনটাই কিন্তু মৌলিক রাশি, তিনটাই হচ্ছে কি বলতো মৌলিক রাশি, তিনটাই মৌলিক রাশি। তাহলে অবশিষ্ট কি থাকলো, তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কি মৌলিক রাশি না, এটা কি যৌগিক রাশি। ঠিক আছে, এবার দেখো 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য কত মিটার, 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য কত মিটার। তোমাকে কিন্তু একটা কি বলছে, মিটারে, এটা কিন্তু সতর্ক থাকবা, অনেক সময় তোমাকে কিলোমিটার বলতে পারে, অনেক সময় তোমাকে মিটার বলতে পারে। তোমাকে যদি কিলোমিটার বলতে, দেখো 1 মাইল ইকুয়াল, আমরা মিটারে যেহেতু বলছে আমরা কিলোমিটার আগে লিখি, 1 মাইল সমান হচ্ছে 0.609 এত কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 মাইল মাইনাস 1 কিলোমিটার সমান সমান কত আসবে বলতো, 1 মাইল মাইনাস 1 কিলোমিটার। তো দেখো 1.609 মাইনাস কত বলতো 1, এত, এটা কি আমরা কিলোমিটার এককে ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে টোটাল কত 0.609 কিলোমিটার। তো তোমাকে যদি বলতো যে কত কিলোমিটার, তাহলে হয়তো কি 0.609, এটা উত্তর হইতো। দেখো 0.609 কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, বাট তোমাকে বলছে কি মিটারে, তাহলে মিটারে যদি বলতে তাহলে এটার সাথে কি করতে হবে, 1000 গুণ করতে হবে, 1000 গুণ করলে কত থাকে 609 মিটার। ঠিক আছে, তাহলে এককটা কিন্তু গুরুত্বপূর্ণ, 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য মিটারে বলছে না কিলোমিটারে বলছে। যদি মিটারে বলে
তাহলে সেটা কি হবে 609 মিটার। আর যদি কিলোমিটার বলতো তাহলে কিন্তু 0.609 কিলোমিটার হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ভেক্টরে চলে আসি। দেখো ভেক্টরে কিন্তু ভেক্টরের পরস্পর লম্ব হওয়ার সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। লম্ব হওয়ার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর যদি লম্ব হয়, লম্ব হওয়ার শর্ত কি বলতো? লম্ব হলে আমরা জানি কি এদের যে স্কেলার গুণন অর্থাৎ a ডট b এটা সমান কত হবে? এটা সমান 0 হবে। এটা সমান কি হবে? 0 হবে। তাহলে আমরা a ডট b বের করব, এটা ইকুয়াল কত? 0। তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করে এর মানটা আমরা ইজিলি বের করতে পারি। তাহলে দেখো এখান থেকে a ডট b মানে কি? i এর সাথে i গুণ করব, j এর সাথে j গুণ করব। তাহলে দেখো 2i, আর এর সাথে এখানে কি আর সহগ 2 আর এখানে আর সহগ a, তার মানে কি 2a প্লাসে প্লাসে প্লাস, যে এর সহগ এখানে 3 আর এখানে যে এর সহগ কত 2, 3 দুগুণে কত 6 ইকুয়াল কত 0। তাহলে তুমি এখানে ইজিলি লিখতে পারছো অ্যানসার কত বলতো? -3 হয়ে যাচ্ছে না? অতএব এর মানটা কিন্তু এর মান কত? এর মান হচ্ছে -3। তো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে a ডট b ইকুয়াল কত? 0। a ডট b ইকুয়াল কত? 0। আচ্ছা, এবার আসলে নিচের কোনটি সঠিক? তো আমাদের এটা কি ক্রস গুণনের ক্ষেত্রে। ঠিক আছে, ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের একক সমতুল্য। তো এটা কোনটা সঠিক? তো এখানে আমাদের যদি বলি, এখানে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার, এটা কি আয়ত একক ভেক্টর, তাই না? তো প্রত্যেকটা আমাদের কি তিনটা অক্ষ আছে না, x y z। তো প্রত্যেকটা অক্ষে কি আছে বলতো? x অক্ষ বরাবর কি আছে? i ভেক্টর কাজ করে। y অক্ষ বরাবর কি কাজ করে? j ভেক্টর কাজ করে, j একক ভেক্টর। j হ্যাট বা z অক্ষ বরাবর কি করে? k একক ভেক্টর কাজ করে। তো প্রত্যেকটা একক কিন্তু পরস্পর 90 ডিগ্রি। প্রত্যেকটা বলতো পরস্পর 90 ডিগ্রি কোণে কি আসে? প্রত্যেকটা পরস্পর 90 ডিগ্রি কোণে কি আসে? তাহলে i এবং j এর উপরে লম্ব কে হবে? তারপর হচ্ছে i এবং k এর উপর লম্ব কি হবে? j। তাহলে যেটা অনুপস্থিত সেটা কিন্তু লম্ব। ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি জানি? যখন তুমি a ক্রস b বের করবা, a ক্রস b এটা দ্বারা কি বোঝায় বলতো? এটা দ্বারা যে তুমি ভেক্টরটা পাইলা, এটা দ্বারা যে ভেক্টরটা হলো c, এই c টা কি মূলত? c মূলত a ও b এর উপরে লম্ব, a ও b উভয়ের উপরে লম্ব, a ও b উভয়ের উপর লম্ব, এই জিনিসটা কিন্তু বোঝায়। ঠিক আছে। আচ্ছা, তো একক ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এখানে তুমি চিত্রটা মনে রাখবা, i জে আর এখানে কে। ঠিক আছে, তাহলে i এর সাথে জে গুণ করব, করলে কি অপরটা পাবো, আবার জে এর সাথে কে গুণ করলে পাবো অপরটা, কে এর সাথে i গুণ করলে পাবো অপরটা। তাহলে i এবং জে তুমি যখন ক্রস করবা, তখন কি পাবা? তখন পেয়ে যাবে হচ্ছে কে, ঠিক আছে, তখন পেয়ে যাবে কি কে। এরপর জে এবং কে যখন ক্রস করবা, দেখো ক্রমটা কিন্তু সেম রাখতে হবে। ঠিক আছে, ক্রমটা কিন্তু সেম রাখতে হবে। জে ক্রস কে এটা সমান কত পাবা? তাহলে অপরটা i। তারপর দেখো কে ক্রস i এটা সমান তাহলে কি পাবা? j একক ভেক্টর। যখনই তোমাদের ক্রমটা চেঞ্জ, ক্রম মানে কি? j এর জায়গায় i যাবে, j যায়, তখন কি হবে বলতো? দেখো j আগে চলে আসলো, i টা পরে, তখন কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, -k হয়ে যাবে। আবার সেম ভাবে এখানে দেখো কে টা আছে পরে না, তাহলে কে যদি তুমি আগে নিয়ে আসো, কে যদি আগে স্থান পরিবর্তন করো তাহলে কি হবে? রেজাল্ট কিন্তু মাইনাস হয়ে যাবে। ইকুয়াল কত বলতো? -i। তারপর দেখো এখানে কি হলো? i cos k, চিহ্ন পরিবর্তন করে ফেলছি, তাহলে কি হয়ে যাবে বলতো? -g। তো এইভাবে আমাদের দেখো একক ভেক্টরের ক্ষেত্রে মানগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের এখানে i ক্রস a ইকুয়াল 0, এটা হচ্ছে না। i ক্রস k মানে কি বলতো? -j। দেখো বি নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার। i ক্রস k ইকুয়াল 1 এটা হবে না। i ক্রস k ইকুয়াল j না, i ক্রস k ইকুয়াল 0 না, k ক্রস i ইকুয়াল হচ্ছে j। ঠিক আছে, তো এটা কি? এটা হচ্ছে আমাদের k ক্রস i, এটা ইকুয়াল হচ্ছে আমাদের j। তো এইভাবে কিন্তু আমাদের একক এই ভেক্টরগুলোর মধ্যে যে ক্রস গুণনের সম্পর্ক সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখো যখন তোমাকে i ক্রস i করে দিবে তখন কি বলতো? 0 হয়ে যাবে। কিন্তু যখন তোমাকে i ডট i এটা বলবো তখন কিন্তু 1। ঠিক আছে, ডট গুণনের ক্ষেত্রে যদি একই জিনিসের সাথে ডট গুণ করো তাহলে কি হবে? মান হবে 1। কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে একই জিনিসের সাথে ক্রস গুণ করলে কি হবে? সেটা হয়ে যায় 0। ঠিক আছে, সেটা হয়ে যাবে কি? 0। কারণ কি বলতো? একই দিকে মানে কি? সাইন 0 ডিগ্রি মান কত? 0। ab cos থিটা, ab sin থিটা, তাই না? এই ভ্যালুগুলো লাগবে। নিচের কোন দুটি ভেক্টর রাশি? তাহলে ভেক্টর রাশি উদাহরণগুলো আমরা জানি যে এখান থেকে দেখো, তড়িৎ বিভব ও ত্বরণ, তারপর হচ্ছে তড়িৎ বল ও তড়িৎ ক্ষেত্র ও বল। এরপর আছে হচ্ছে আমাদের গতি শক্তি ও বল, কেন্দ্রমুখী ত্বরণ ও তাপমাত্রা। তাহলে দেখি আমরা বাদ দিই, তাহলে দেখো এখানে আমাদের ডি নাম্বার অপশন তো হবে না। গতি শক্তি ও বেগ, তো শক্তি একটা কি রাশি বলতো? শক্তি একটা স্কেলার রাশি। ঠিক আছে, তারপর দেখো তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র ও বল, তড়িৎ বিভব ও ত্বরণ। ত্বরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি, তড়িৎ বিভব কিন্তু ভেক্টর রাশি না। তড়িৎ ক্ষেত্র বল, তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এই দুইটাই কি বলতো? এই দুইটা হচ্ছে ভেক্টর, এই দুইটা হচ্ছে কি? ভেক্টর। এরপর দেখো তোমাকে বলছে a ক্রস b ইকুয়াল হচ্ছে -b ক্রস a, যদি এরকম হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? তাহলে এই যে এইটা আর এইটা পরস্পর কি বলতো? পরস্পর হচ্ছে সমান বিপরীতমুখী, পরস্পর কি? সমান ও বিপরীতমুখী, পরস্পর সমান ও
বিপরীতমুখী যখনই এই কন্ডিশন হবে, দেখো a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a, এই কন্ডিশন হবে তখনই কি হয়ে যাবে বলতো, দিকটা চেঞ্জ হয়ে যাবে। দিকটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে দিক যদি চেঞ্জ হয়ে যায়, যাচ্ছিল ওই দিকে একটা ভেক্টর এদিকে, আরেকটা ভেক্টর কি যাচ্ছে বলতো পরস্পর এই দিকে উল্টা ঘুরে গেল, তাহলে এদের যে মধ্যবর্তী কোণ সেটা কত 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে 180 মানে কত পাই। তাহলে এই ঘটনা ঘটলে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে মধ্যবর্তী কত 180 ডিগ্রি। ঠিক আছে, সেম ভাবে তোমাকে যদি বলি a ইকুয়াল দেখো মাইনাস a, এটা বললাম, বা a ইকুয়াল হচ্ছে মাইনাস b, এটা বললাম, তাহলে কি পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, এদের মধ্যবর্তী কোণ কত হবে, এদের মধ্যবর্তী কোণও কিন্তু পাই হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দরকার। এবার দেখো 10 নিউটন এবং হচ্ছে 10 নিউটন মানে দুইটা বল, এটা হচ্ছে পি এবং এটা কিউ, দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, তো মনে রাখবা যখন দুইটা ভেক্টর সমান, দুইটা ভেক্টরের মান সমান এবং দুইটা ভেক্টরের সমান যদি তাদের লব্ধি হয়, দুইটা ভেক্টর সমান এবং তাদের লব্ধিটা যদি ওই দুইটার যে কোনো একটা সমান হয়, তাহলে এদের যে মধ্যবর্তী কোণ আলফা, এটা হয়ে যাবে কত 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখো দুইটা ভেক্টর সমান এবং লব্ধিটা কি করছে, লব্ধির মানও 10 নিউটন, মানে তিনটা কিন্তু সেম, দুইটা ভেক্টরের সমান, তাদের লব্ধিটাও কি তাদের সমান। তাহলে এরকম ঘটনা ঘটলে মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। আবার তোমাকে যদি মধ্যবর্তী কোণ ইকুয়াল যদি 120 ডিগ্রি দেওয়া থাকে এবং বললো পি এবং কিউ সমান, তাহলে অবশ্যই অবশ্যই আরটাও কি হবে, এর সমান হবে। অর্থাৎ এখানে তোমাকে লব্ধি দেওয়া থাকলো না, জাস্ট এখানে মধ্যবর্তী কোণ দেওয়া থাকলো, তখন তোমাকে লব্ধি বের করার সূত্র দিতে পারে, তখন কিন্তু তোমার কি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর তুমি অ্যাপ্লাই করতে পারো। পি এর মান জানা আছে, তাহলে তুমি লব্ধির মানও পেয়ে যাবা। মানে এটা যদি সমান হয়, পি কিউ আর যদি সমান, তাহলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আবার মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, পি এবং কিউ যদি সমান হয়, তাহলে লব্ধিও কি হবে, দুইটার সমান হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখো আমাদের স্কেলার গুণনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এ ডট বি, দেখো আমাদের এফ দেওয়া আছে আর দেওয়া আছে। এফ ডট মানে কি, এটা কাজ নির্দেশ করে, এটা কি নির্দেশ করে, কাজ। ঠিক আছে, তাহলে আমরা এফ ডট আর এটা কিভাবে বের করবো, আয়ের সাথে আয় সহগ, জে এর সাথে জে সহগ। দেখো আয়ের সাথে এটা আছে আয়, তাহলে দুই দুগুণে কত 4। এখানে দেখো জে আছে, এখানে কি জে আছে, নাই। এখানে কি আছে, এখানে কে নাই, তার মানে সবগুলো কি জিরো হয়ে যাবে, জিরো জিরো হয়ে যাবে। তার মানে এখানে কি বলতো 4, জাস্ট 4, বি নাম্বারটা রাইট অ্যান্সার। পরে দেখো পি দেওয়া আছে একটা ভেক্টর, বলছে ভেক্টর রাশির মান কত। তো মান থেকে কিন্তু 2 থেকে 3 বার প্রশ্ন আসছে ছবিতে, তো মানটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে পি ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করবো বলতো, মানটা কি রুট ওভার আয়ের সহগ স্কয়ার, তার মানে কি 3 স্কয়ার যোগ জে এর সহগ স্কয়ার মাইনাস 2 স্কয়ার যোগ কে এর সহগ স্কয়ার 6 এর পুট স্কয়ার। দেখো কি হচ্ছে 9 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে কত 36, তাহলে 36 আর 4 কত 40, আর 9 কত 49, 49 রুট করলে কত থাকে 7 থাকে, তাহলে 7 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 7 হচ্ছে এই অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখি আমরা 16 নাম্বারটা। এখানে কি বলছে, দেখো দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত, যখন এদের মধ্যবর্তী কোণ কত। আমরা লব্ধির সূত্রটাকে জানি, লব্ধির সূত্র আর, এটা সমান কি জানি বলতো, রুট ওভার পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2 পি কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে আমাদের যখন মধ্যবর্তী কোণ এই যে আলফা, আলফা যখন 0 ডিগ্রি, তখন আমরা কি পাবো, তখন আর ম্যাক্স কি পাবো, আর ম্যাক্স পাবো, এবং এটার ভ্যালু কত, এই দুইটা ভেক্টরের যোগফলের সমান। এবং যখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, যখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তখন কি পাবো, তখন পাবো হচ্ছে আর মিনিমাম বা সর্বনিম্ন লব্ধি, সেটা কি বলতো পি এবং কিউ এর পার্থক্যের সমান। এবং মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি বা পরস্পর যখন লম্ব, তখন কি হবে, আর এর সূত্র কি হবে, তখন আর এটা সমান হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এই জিনিসগুলো আমার লাগবে। সর্বোচ্চ লব্ধি মানে কি, দুইটা ভেক্টরের যোগফলের সমান। সর্বনিম্ন লব্ধি মানে কি, বড়টা থেকে ছোটটা বাদ দিব, দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান। তাহলে সর্বোচ্চ লব্ধি কখন পাবো, আলফা ইকুয়াল 0 ডিগ্রি হলে, আর আলফা ইকুয়াল 180 ডিগ্রি হলে সর্বনিম্ন লব্ধি পাবো। ঠিক আছে, তাহলে চাইছে কি সর্বোচ্চ, তাহলে এটা কি হবে, আলফা ইকুয়াল 0 ডিগ্রি। এবং এটা হলে কি, এটা হলে আমাদের সর্বনিম্ন, এটা হলে সর্বনিম্ন। পরবর্তী প্রশ্ন দেখো, এ দেওয়া আছে বি দেওয়া আছে, তো বলছে পরস্পর লম্ব হলে এর মান কত। সেম একটা প্রসেস, তো লম্ব যদি হয় তাহলে আমরা জানি কি এ ডট বি, এটা সমান কত হবে, 0 হবে, এ ডট বি ইকুয়াল 0 হবে। তাহলে কন্ডিশন অ্যাপ্লাই করে দাও। দেখো আয়ের সহগ গুণ করলে কত হচ্ছে -4। তারপর দেখো জের সহগ, এখানে এ আছে, এখানে +1 আছে, তার মানে এখানে এ হবে। -2 আছে কের সহগ, আর এখানে আছে 1, তার মানে -2 হয়ে গেল, ইকুয়াল কত 0। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো -6, এবার গেলে কি হবে +6, তাহলে এ ইকুয়াল কত হবে 6। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ডি নাম্বারটা। এবার দেখো 18 নম্বর প্রশ্ন, এ দেওয়া আছে বি দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত, মানে ডট গুণ তোমাকে বের করতে বলছে। ডট গুণ মানে কি, আর সহগ জে সহগ আর কে সহগ কি করতে গুণ করে দেব। তাহলে এ ডট বি সেম প্রসেসে আমরা এটা ডট গুণের থেকে কিন্তু মানটা আসে। ঠিক আছে, ডট গুণ থেকে মান আসে। এবং এখান থেকে একটা জিনিস আমাদের মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ, আমরা পরের প্রশ্ন দেখবো। ঠিক আছে, সমস্যা নেই। দেখো 4 দুগুণে কত 8, তারপরে দেখো জের সহগ। আচ্ছা এখানে দেখো একটু ভুল হয়ে গেছে, আই কিন্তু নাই, আয়ের সহগ এখানে 2 আছে, কিন্তু এখানে কিন্তু আই মিসিং, তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো জের সহগ এখানে কত আছে 1, তার সাথে এখানে কত আছে 4, কে এর সহগ এখানে কত -3,
ইন্টু এখানে কত -1, তার মানে রেজাল্ট কত হচ্ছে? 4 আর 3 কত 7, 7 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো আর দেওয়া আছে, ভি দেওয়া আছে। তো আরটাকে বলা হয় অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটাকে বলা হয় কি? অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে অবস্থান ভেক্টর এটা কি বলছে? এটা হচ্ছে ডাইভারজেন্স। এটা কি বলতো? এটা হচ্ছে ডাইভারজেন্স। এটা হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে, ন্যাবলা, যেটা ন্যাবলার মানে আমরা কি জানি? ন্যাবলা এটা সমান আমরা জানি কি? ডেল ডেল বাই ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল বাই ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল বাই ডেল জেড ইনটু কে। তাহলে এই যে ডেল, এটা কি বলতো? পার্শিয়াল ডেরিভেটিভ। ডেল দ্বারা কি বোঝাবো? পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? ডাইভারজেন্স বের করতে হবে। ঠিক আছে, তাহলে ডেল ইনটু আর, এটা দ্বারা কি বোঝায় জানো? ডেল বাই ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল বাই ডেল ওয়াই ইনটু জে প্লাস হচ্ছে ডেল বাই ডেল জেড ইনটু কে। তাহলে আমাদের কি ডট গুণ না? ডাইভারজেন্স মানে কি? ডট গুণ। তার সাথে কি আছে বলতো? এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে, হ্যাঁ, প্লাস হচ্ছে কে। তাহলে দেখো ডট গুণ বলছে, কি বলছে? ডট গুণ। তাহলে ডট গুণ মানে কি বলতো? আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে গুণ। তাহলে আই এর সাথে আই, এটা কি আছে? ডেল বাই ডেল এক্স। এখানে আই কত? আই এর সহগ কত? এক্স প্লাস এখানে দেখো জে এর সহগ কত? ডেল বাই ডেল ওয়াই, আর এখানে জে এর সহগ কত? ওয়াই দেওয়া আছে। তারপর দেখো এখানে ডেল বাই ডেল জেড, কে এর সহগ, এখানে কে এর সহগ কত? জাস্ট হচ্ছে জেড। ঠিক আছে, জেড ইনটু জেড। তাহলে দেখো এক্স কে যদি অন্তরীকরণ করা কত? 1 থাকে, ওয়াই কে অন্তরীকরণ করলে 1, এটাকে অন্তরীকরণ করলে 1, তাহলে 1 1 যোগ 1, তার মানে আলটিমেটলি 1 যোগ 1 যোগ 1, তার মানে দেখো অ্যান্সার কত? 3। তো তোমাকে অনেক সময় বলতে পারে যে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত? অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত? তাহলে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কিন্তু 3। ঠিক আছে, আবার এভাবে কিন্তু অনেক ফাংশন দেওয়া থাকতে পারে। এখানে x কিউব z যাই থাকুক না কেন, তুমি কি জাস্ট আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করে দিবা, j এর সাথে j এর সহগ গুণ করে দিবা, কে এর সাথে কে এর সহগ গুণ, পরে কি করবা? অন্তরীকরণ করে দিবা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো স্কেলার গুণনের উদাহরণ কত? স্কেলার গুণনের কাজ এটা আমরা সবাই জানি, w কত বলতো? f ডট s বা fs cos θ। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে? ভেক্টর দেওয়া আছে একটা, তো এই ভেক্টর দেওয়ার পর যদি সমান্তরাল হয়, হ্যাঁ, যদি সমান্তরাল, লম্ব হওয়ার শর্ত দেখলাম, আর কি আমরা সমান্তরাল হওয়ার শর্ত দেখবো। তো লম্ব হওয়ার শর্ত কি বলতো? এটা a ডট b। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে আয়ের সহগ, জে এর সহগ, কে এর সহগ, এদের অনুপাত কি হবে? সমান হবে। আয়ের সহগ, জে এর সহগ, কে এর অনুপাত কি হবে? সমান হবে। ঠিক আছে, অর্থাৎ a1 ডিভাইড বাই হচ্ছে a2 ইকুয়াল হচ্ছে b1 ডিভাইড বাই হচ্ছে b2 ইকুয়াল হচ্ছে c1 ডিভাইড বাই c2, অর্থাৎ i j k এর সহগ সমান হবে। তাহলে এখানে দেখো i এর সহগ কত? a, এখানে i এর সহগ কত? 9, তার মানে a বাই 9 ইকুয়াল হচ্ছে j এর সহগ -3, এখানে হচ্ছে কত? +3। তাহলে দেখো -3 ডিভাইড বাই 6 ইকুয়াল লেখা যায় হচ্ছে +5, উপরে দেখো 5 আর নিচে দেখো -10। এদের অনুপাত কি হবে? সমান হবে। যদি সমান্তরাল হয়, যদি কি হয়? সমান্তরাল হয়, i এর সহগ, j এর সহগ, k এর সহগ, এদের অনুপাত কি হবে? সমান হবে। তার মানে দেখো এখান থেকে যে কোনো দুইটা তুমি নিলে কিন্তু এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো -3, 6 যদি 3 দিয়ে ভাগ করে তাহলে কত থাকে? হাফ থাকে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো a বাই 9 ইকুয়াল কত? -হাফ। ঠিক আছে, তাহলে যদি এবার উপরে চলে যায়, যদি উপরে চলে যায় তাহলে কি লিখতে পারছো? a ইকুয়াল কত? -9/2। তাহলে -9/2 হচ্ছে আমাদের অ্যান্সার, -9/2। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তাহলে যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু আমাদের এইভাবে অ্যান্সার করব, আর যদি ডট গুণ 0 হয় তাহলে কি হবে? সেটা লম্ব হবে। ঠিক আছে, এবার দেখো মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে মধ্যবর্তী কোণ আমরা কিন্তু a ডট b এটা থেকে বের করব। a ডট b এটা সমান কত? আমরা জানি ab cos θ। ab cos θ, তাহলে এখান থেকে cos θ ভ্যালু আমরা কি জানি? cos θ এটা সমান দেখো উপরে হবে a ডট b, অর্থাৎ দুইটার ডট গুণ, নিচে হবে কি? a এর মান b এর মান গুণফল, a এর মান ইনটু b এর মানের গুণফল। ঠিক আছে, তাহলে তোমাকে এই ভ্যালুটা বের করতে হবে। a ডট b মানে দেখো i এর সাথে i গুণ করব, 1 গুণ করে দিলাম, তারপর j এর সাথে j গুণ আছে নাই, k এর সাথে কি গুণ আছে নাই, তাহলে নিচে থাকলো 1, আর উপরে a এর মান কত? দেখো তো এটা 1 স্কয়ার রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2। ঠিক আছে, তার সাথে দেখো এটা কত? এটাও কত থাকলো? √2 না, এটাও থাকলো √2। তাহলে দেখো i এর সঙ্গে গুণ করছি 1 থাকলো। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কত হলো? দেখো 1/√2 ইনটু হচ্ছে √2, তার মানে কত? 1/2, হাফ থাকলো। ঠিক আছে, তাহলে cos θ ইকুয়াল কত? হাফ। cos θ ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে থিটার ভ্যালু কত হবে? cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান কিন্তু হাফ, তার অ্যান্সার কত হবে? 60 ডিগ্রি। অ্যান্সার কত হবে? 60 ডিগ্রি। ঠিক আছে, অনেক সময় কিন্তু এটা -2 আসে, যদি -হাফ আসে, সাপোজ এখানে যদি তোমার হচ্ছে অনেক সময় cos θ ইকুয়াল যদি -হাফ আসে, তখন থিটার ভ্যালু কত হবে বলতো? 120 ডিগ্রি। ঠিক আছে, আর যদি পজিটিভ হাফ আসে তখন কি হবে? শুধু 60 ডিগ্রি। এবার দেখো 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কতটুকু কাজ করতে হবে? তোমার কি বলছে? 10 নিউটন বল প্রয়োগ করছো একটা গাড়িকে 100 মিটার সরাইতে, তাহলে এস দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাহলে ডাব্লিউ সমান কত হবে? ডাব্লিউ সমান কত হবে? এফ ডট এস না? তাহলে দেখো 10 গুণন হচ্ছে 100, 1000 জুল।
কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল মধ্যবর্তী স্বর্ণের মধ্যবর্তী কত হয়। তাহলে কাজের মান ডাব্লিউ, এটা সমান আমরা কি জানি এফ এস কস থিটা। তাহলে কস থিটার মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এটা তোমাকে জানতে হবে। তাহলে কস থিটার মান সর্বোচ্চ কত হয়, মাইনাস সর্বনিম্ন -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে, 1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে সর্বনিম্ন কত, এটা হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন, এবং এটা কি বলতো, এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে cos থিটার মান যখন সর্বোচ্চ তখন কাজ হবে সর্বোচ্চ, এবং cos থিটার মান যখন সর্বনিম্ন তখন কাজ হবে কি সর্বনিম্ন। তাহলে এখানে থিটা, এই থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, আমরা জানি কি cos 0 ডিগ্রি মান 1, 0 ডিগ্রি হলে আমরা কি পাবো, w কি পাবো, w ম্যাক্স পাবো, এবং w ম্যাক্সটা কি হবে f ইনটু s, দুইটা গুণফল। এবার থিটা, এই থিটা ইকুয়াল যদি তোমার কত বলতো -1, তাহলে -1 কখন বলতো 180, ঠিক আছে। থিটার মান যখন 180 ডিগ্রি হয়ে যাবে তখন আমাদের কি হবে, তখন হচ্ছে ডাব্লিউ মিনিমাম পাবো, তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস এফ এস, ঠিক আছে। এবং থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি তখন কি হবে, তখন আমরা ডাব্লিউ এর মানটা কি পেয়ে যাবো, ডাব্লিউ এর মানটা এফ এস কস 90 ডিগ্রি মান কত 0, তার মানে 0 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হয়, মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, কাজ এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কি পাবো আমরা, শূন্য পাবো। যদি 180 ডিগ্রি হয় তাহলে কি পাবো, সর্বনিম্ন, এখানে 180 ডিগ্রি হলে কি পাবো, সর্বনিম্ন, এবং 0 ডিগ্রি হলে পাবো কি বলতো, সর্বোচ্চ, 0 ডিগ্রি পাবো কত, সর্বোচ্চ। তো এই তিনটাই জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, শক্তির একক কি, শক্তির একক হচ্ছে আমাদের জুল, শক্তির একক কি বলতো, জুল। আচ্ছা, এখানে অনেকগুলো একক আছে, ঠিক আছে। শক্তির একক হচ্ছে আমাদের জুল এবং ইলেকট্রন ভোল্ট। তারপর দেখো একটা আছে কেজি মিটার স্কয়ার ইনভার্স 2, তাহলে কেজি মিটার এটা আলটিমেটলি কি বোঝাচ্ছে বলতো, কেজি মিটার স্কয়ার, তারপরে এস ইনভার্স 2, তাহলে এটা আমাদের হবে কিনা এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো জুল লেখা যায়, ইলেকট্রন ভোল্ট এটাও কিন্তু শক্তির একক, এটা আমরা জানি। আবার দেখো শক্তি, শক্তির যে মাত্রা, শক্তির মাত্রা কত বলতো, শক্তির মাত্রা কিন্তু এম এল স্কয়ার, এম এল স্কয়ার টি ইনভার্স 2। তো এটাকে যদি তুমি এককে কনভার্ট করো, একক এম দ্বারা কি বোঝায়, কেজি, ঠিক আছে, এল স্কয়ার মানে কি এম স্কয়ার, টি ইনভার্স 2 মানে কি, তো এস ইনভার্স 2। তার মানে দেখো শক্তির মাত্রা থেকে আমরা কি একক যে পাইলাম সেটাও কিন্তু কেজি এম স্কয়ার, তার মানে এটা ইকুয়াল আমরা কিন্তু কেজি এম স্কয়ার সি ইনভার্স 2 লিখতে পারি। তার মানে শক্তির মাত্রা কিন্তু তিনটাই, শক্তির একক কিন্তু জুলও হয়, ইলেকট্রন ভোল্টও হয়, এবং কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2 এটাও হয়। তার মানে তিনটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তিনটাই হচ্ছে অ্যান্সার। তো শক্তির মাত্রা এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট কিসের একক, ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তি ও কাজ, এটা বলতে হবে, শক্তি ও কাজ দুইটারই একক, ঠিক আছে। ইলেকট্রন ভোল্ট কিসের একক, শক্তি ও কাজের একক, ঠিক আছে। আচ্ছা, নিচের বস্তু সময়ের মধ্যে কোনটির গতি শক্তি বেশি, তো গতি শক্তির সূত্র কি, গতি শক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে তুমি দেখবা যে অপশনের মানটা বেশি সেটা হবে অ্যান্সার, ঠিক আছে, যে অপশনের মানটা বেশি সেটা হবে অ্যান্সার। দেখো 1 নম্বর অপশনের ক্ষেত্রে কি হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম ভি স্কোয়ার মানটা যার বেশি, তাহলে ভি স্কোয়ার মানে কত, 16, 16 আর একে কত, এখানে হচ্ছে 16, এখানে 16 ভাগ 2 মানে তুমি পেলে 8। তারপর এখানে দেখো 3 আর 2, তাহলে 3 2 দুগুণে 4, 3 4 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6। এই অপশনে দেখো ভি এর উপর স্কোয়ার মানে 1 আর এখানে 3, তাহলে এখানে হলো 1.5। তারপর দেখো ভর এখানে 2 আর এখানে বেগ কত 3, তাহলে 3 3 এর 3 এর উপর স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18, 18 কে 2 ভাগ করলে 9। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কোথায়, এই অপশনে না, সবচেয়ে বেশি হচ্ছে এটা, তাহলে অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে হাফ এম স্কোয়ার এটা সূত্রে বসাই দিয়ে যে অপশনের মানটা বেশি আছে ওটা হচ্ছে অ্যান্সার। দেখো ওয়াট, 1 ওয়াট ও অশ্ব ক্ষমতার সম্পর্ক আমরা জানি, 1 ওয়াট এবং অশ্ব ক্ষমতার সূত্র কত, 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা সমান কত, 746 ওয়াট। 1 ওয়াট বা 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা এগুলো কত, 746 ওয়াট, ঠিক আছে। এটা তো আমরা অনেক আগে থেকেই পড়ছি, ষোলোবার থেকে এই পার্টটা পড়তেছি। এবং এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে দেখো 1 কিলোওয়াট পার ঘন্টা যেটা আছে না, ওটা 3.6 × 10⁵ জুল, এটা আমার লাগবে। এটা দ্বিতীয় পোর্টাল কিন্তু সমস্যা নেই। গতি শক্তির মাত্রা কত, তো গতি শক্তি, কাজ, টর্ক এদের মাত্রা তো সেম, কত এম এল স্কয়ার টি ইনভার্স 2।
অর্থাৎ গতিশক্তি ভরবেগের সম্পর্ক কত, গতিশক্তি ই কে, গতিশক্তি ই কে এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে পি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2m, এটা ডাইরেক্ট সূত্র। ই কে হলো কত, পি স্কয়ার ডিভাইড বাই 2m। তাহলে অ্যানসারটা কত বলতো, এটা হচ্ছে আমাদের পরবর্তী অপশন যেটা দেওয়া আছে, এই যে এটা ই কে কে ইকুয়াল কত, পি স্কয়ার ডিভাইড বাই 2m, পি স্কয়ার ডিভাইড বাই 2m। এবার দেখো কাজের পরিমাণ সবচেয়ে বেশি কখন হবে, কাজের পরিমাণ সবচেয়ে বেশি কখন হবে, যখন বল ও শনের মধ্যবর্তী কোণ কত, তাহলে আমরা জানি কি ডাব্লিউ ম্যাক্স, ডাব্লিউ ম্যাক্স এটা সমান কত, এফ এস। এটা কখন হবে, যখন আলফা এর মধ্যবর্তী কোণ বা মধ্যবর্তী কোণ সেটা কত হবে, সেটা হবে 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে কত, 0 ডিগ্রি। দেখো একটি কণার উপর এফ বল দেওয়া আছে, এত নিউটন বল প্রয়োগে কণাটি সরণ হইলো এত, তাহলে কৃতকাজ মান কত, কৃতকাজ ডাব্লিউ এটা সমান কত, বল দেওয়া আছে এবং সরণ দেওয়া, তাহলে দুইটা ডট গুণ করলে কি মান পেয়ে যাবো না, তাহলে ডট গুণ করে দাও, তাহলে আয়ের সাথে আই গুণ করো 2, জে এর সাথে জি গুণ করো 3, -1 আর এখানে +1, তার মানে -1, তাহলে 3 আর 2 5 আর -1 করলে কত 4 জুল। অ্যান্সার হচ্ছে কত, 4 জুল। দেখো কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ নিচে কোন রাশিটির পরিবর্তনের সমান, কোন বস্তুর উপর ক্রিয়াশীল, এটা হচ্ছে কি বলতো, গতি শক্তির পরিবর্তনের সমান, ডাব্লিউ এটা সমান হচ্ছে ডেল হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু একটা তোমার কি বলে একটা থিওরি দেওয়া আছে। ঠিক আছে, বস্তুর উপর কৃত কাজ এর কি বলতো, এর গতি শক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে, জুলের সূত্র, এটা কি বলতো, জুলের সূত্র দেওয়া আছে, এটা হচ্ছে জুলের সূত্র, এরকম একটা দেওয়া আছে, জুলের বিবৃতি দেওয়া আছে। দেখো একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাপ কত, তো এখানে কিন্তু এই যে বৃত্তাকার পথে তোমার যখন ব্যাসার্ধ বরাবর কি বল কাজ করে এবং সরণ থাকে এই বরাবর, তাহলে দুইটার মধ্যবর্তী কত, 90 ডিগ্রি। তাহলে কেন্দ্রমুখী বলের জন্য কাজ, কেন্দ্রমুখী বলের জন্য কাজ, কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বলের জন্য কাজ, বলের জন্য কাজ অলওয়েজ কি বলতো, কাজ অলওয়েজ 0। কেন বলতো, কারণ এখানে বল, এখানে হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত থাকে, 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, শূন্য হবে। এবং নিচের কোণটি কাজের এককের সমতুল্য, কাজ ডাব্লিউ এটা সমান কত, জুল, এই জুল সমান কি লেখা যায়, নিউটন মিটার লেখা যায়। তাহলে অ্যান্সার কত, এ নাম্বারটাই। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত থাকলে এটা ধনাত্মক কাজ সমান হবে, কত থাকলে ধনাত্মক কাজ। এই যে বল ও কাজের দুইটা সূত্র হতে পারে, একটা ধনাত্মক কাজ একটা ঋণাত্মক কাজ হতে পারে। তাহলে ধনাত্মক কাজের জন্য যে রেঞ্জ থিটা, এই থিটা কি হবে বলতো, 0 ডিগ্রি, 0 ডিগ্রি সমান বা বড়, 0 ডিগ্রি সমান বা বড় থিটার ভ্যালু, এবং অবশ্যই সেটা কি হবে, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে এই রেঞ্জ থাকলে আমরা কি বলতে পারি, ধনাত্মক কাজ। এই রেঞ্জ থাকলে আমরা কি বলবো, কাজটা কি পাবো, ধনাত্মক পাবো। এবং যদি তোমাকে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি সমান বা ছোট থাকে, সেই ক্ষেত্রে আমি কি পাবো, নেগেটিভ কাজ পাবো, কি পাবো, নেগেটিভ কাজ পাবো। ঠিক আছে, তাহলে তোমাকে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের যে শর্ত সেটাও কিন্তু জানতে হবে। তাহলে এখানে সূক্ষ্মকোণ কোনটা, সূক্ষ্মকোণ মানে কি, যেটা, তো এটা কি বলতো, সূক্ষ্মকোণের জন্য আমরা কি পাবো, ধনাত্মক কোণ পাবো, কাজ পাবো। সূক্ষ্মকোণের জন্য কি পাবো, কাজটা কি হবে, ধনাত্মক হবে, কাজটা কি হবে, ধনাত্মক কাজ হবে। তাহলে এখানে সূক্ষ্মকোণ কোনটা, 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে বলের বিরুদ্ধে মানে কি বলতো, মাইনাস, নেগেটিভ কাজটা কখন ঋণাত্মক হবে, ঋণাত্মক কাজ কখন আমরা বললাম যে 90 ডিগ্রি থেকে, দেখো 90 ডিগ্রি থেকে কি হবে, মানটা অবশ্যই বড় হইতে হবে এবং 180 ডিগ্রি সমান বা ছোট হইতে হবে। এই শর্ত কি আমরা ঋণাত্মক কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঋণাত্মক কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এই যে সি নাম্বারটা রাইট অ্যান্সার, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি সমান বা ছোট হইতে হবে। এবার দেখো একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয়, রাইফেলের গুলির বেগটা তুমি দ্বিগুণ করছো, তাহলে গতি শক্তি কত গুণ হবে, তাহলে আমাদের ই এটার সাথে কি বলতো, ই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার না, তাহলে বেগের সাথে সম্পর্ক কি, ই প্রপোর্শনাল টু ভি স্কয়ার। ঠিক আছে, ই প্রপোর্শনাল টু ভি স্কয়ার, তাহলে গতি শক্তি কত গুণ হবে, তাহলে ভি কে এন গুণ করলে, ভি কে এন গুণ করলে ই হবে কত বলতো, ই হবে এন স্কোয়ার গুণ, ই হবে এন স্কোয়ার গুণ, অর্থাৎ ভি কে তুমি যদি এন গুণ করো তাহলে গতিশক্তি কত হবে, এন স্কোয়ার গুণ, তাহলে ভি কে তুমি দ্বিগুণ করলা, তাহলে ই কত হবে বলতো, 4 গুণ, 2 এর স্কোয়ার কত, 4 গুণ, তাহলে অ্যান্সার কত হবে, এটা হচ্ছে 4 গুণ। দেখো 1 কেজি ভর সম্পন্ন একটি বুলেটকে 400 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে ছোড়া হলো, এর গতিশক্তি কত, তোমাকে ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে গতিশক্তি তুমি ইজিলি বের করতে পারবে না, তো গতিশক্তি এটা সমান কত, হাফ এম ভি স্কোয়ার, তাহলে বসায় দাও, তাহলে হাফ ইন্টু এম কত, 1 গুণন ভি স্কোয়ার মানে কত, 400 উপরে স্কোয়ার, 400 এটার উপরে স্কোয়ার, তাহলে 4 4 কত, 16, তাহলে এখানে ভাগ করলে কত থাকে, দেখো তো 16, তাই না, তাহলে এখানে তুমি ভাগ করে 4 দুগুণে কত, ভাগ করে দিলে কত থাকলে, 4 4 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত, 8 থাকে, আর এখানে দুইটা শূন্য, তার মানে 4টা শূন্য হয়ে যাবে, 10 টু দি পাওয়ার কত বলতো, 4 এত জুল। তাহলে এই যে আমাদের 10 টু দি পাওয়ার 4 জুল কই আছে, বি নাম্বার অপশন। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কার সাথে কি সম্পর্ক এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। তাহলে এখানে আমরা ই2 এটা লিখতে পারি, ই2 এটা সমান কত, রুট ওভার
সরি, E2 সমান হচ্ছে n স্কয়ার ইনটু হচ্ছে E1। আচ্ছা, এর দাগে 1 কিলোওয়াট ঘন্টা, এটা আমরা কিছুক্ষণ আগে বললাম তোমাদের যে 1 কিলোওয়াট ঘন্টা এটা সমান কত, এটা সূত্র কিন্তু তোমাদের আমি বলেছি, ঠিক আছে। আচ্ছা, যখন তোমাকে 36 দেওয়া থাকবে, 36 গুণন এটা থাকবে 10⁵ জুল, আর যখন 3.6 তখন থাকবে 10⁶ জুল। এখানে আমি একটু মনে হয় ভুল করছিলাম, ওয়েট, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে, এখানে তোমার হবে হচ্ছে 10⁶ জুল, ঠিক আছে, 3.6 ইন্টু 10⁶ জুল, এটা ঠিক করে নিও। এবার দেখো গতি শক্তি যদি 4 গুণ বৃদ্ধি পেলে কোনটি সঠিক, তাহলে গতি শক্তি 4 গুণ বৃদ্ধি পেলে ভর বেগের সাথে সম্পর্ক তোমাকে বলছে, তাহলে গতি শক্তি এবং ভর বেগের সম্পর্কে বলতো পি স্কয়ার সমানুপাতিক এটা, ঠিক আছে। তাহলে গতি শক্তি যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে ভরবেগ কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে দেখো গতি শক্তি ই যদি n গুণ হয়, ই যদি n গুণ হয় তবে ভরবেগ হবে, ভরবেগ পি ইকুয়াল হবে √n গুণ, ঠিক আছে। তাহলে তোমার P2 এটা সমান কত হবে, √n ইন্টু P1। তাহলে গতিশক্তি কয়গুণ করছো, 4 গুণ, তাহলে 4 এর উপর √2 মানে কত, দ্বিগুণ। তাহলে ভরবেগ যদি গতিশক্তি যদি 4 গুণ হয় তাহলে ভরবেগে কত গুণ হইতে হবে, দ্বিগুণ হইতে হবে। কি হইতে হবে, দ্বিগুণ হয়ে যাবে, ভরবেগ কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। তো সম্পর্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি এভাবে লিখতে পারো E1/E2 এটা সমান কত, P1² / P2, এই সূত্র করেও অ্যান্সার বের করতে পারবো, সমস্যা নাই। এবার দেখো কৌণিক বেগের মাত্রা, কৌণিক বেগের মাত্রা, তো কৌণিক বেগ W এটার মাত্রা কত জানো, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো রেডিয়ানের কোণের কোনো মাত্রা নাই, একক আছে, তাহলে পার সেকেন্ড এটা আমরা কি লিখতে পারি, তাহলে শুধুমাত্র T−1, শুধুমাত্র T−1, তাহলে বাকিগুলো সব জিরো, তার মানে m এর পাওয়ারও জিরো, l এর পাওয়ারও জিরো, জাস্ট T−1 হবে, ঠিক আছে, T−1 হবে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। এবার দেখো কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তির সূত্র হচ্ছে কে, এটা সমান হচ্ছে তোমার ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি কে, এটা সমান হচ্ছে ½ I⍵², ঠিক আছে, ½ I⍵², বুঝতে পারছো। এবং তোমাকে অনেক সময় হলো কেন্দ্রমুখী ত্বরণ দিতে পারে যে গতিশক্তি কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ এটা সমান আমরা কিন্তু লিখতে পারি, দেখো mv²/r, mv²/r। তাহলে আমি যদি উভয়পক্ষে mv²/r² করি তাহলে এখানে কি r নিতে হবে, তখন কিন্তু m⍵²r এটা লেখা যায়, ঠিক আছে। তো এটা কি ডাব্লুটা কি কৌণিক বেগ, তাহলে ডাব্লু এটা সমান কিন্তু আবার লেখা যায় দেখো 2π/t, ঠিক আছে, 2π/t। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমার লাগবে, এই সূত্রগুলো লাগবে। তাহলে এই কি হলো ½ I⍵², যেখানে I, যেখানে তুমি অনেকগুলো সূত্র আমি তখন লিখে দিই, টর্ক, টর্ক মানে কি বলতো I∝, ঠিক আছে, I∝, এটা কিন্তু আসে, যেখানে I এটা সমান হচ্ছে তোমার m⁴, আলফাটা কি বলতো কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে এই যে কে, এই কেটা হচ্ছে কি বলতো চক্রগতির ব্যাসার্ধ, এই কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। যদি তোমাকে চক্রগতির ব্যাসার্ধ থাকলে এই সূত্র, আর যদি শুধুমাত্র অন্য কিছু দেওয়া থাকে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সূত্র হতে পারে, যেমন গোলকের ক্ষেত্রে বা চ্যাপ্টা গোলকের ক্ষেত্রে এরকম সূত্রগুলো দেওয়া আছে না, তো জড়তার ভ্রামকের সূত্রগুলো কিন্তু লাগবে। এবার জড়তার ভ্রামকের এই যে টর্কের মাত্রা সূত্র, টর্কের মাত্রা সূত্র কি, টর্কের সূত্র কাজের সূত্র সব কিন্তু সেম, তাহলে কি ml² 3/2 এটা, তাহলে টর্ক এবং আমার এখান থেকে জড়তার ভ্রামকটা লাগবে, ঠিক আছে, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক I এটা সমান আমরা কি জানি বলতো সামেশন অফ mr², ঠিক আছে। তাহলে এর যে একক সেটা কত বলতো kg/r², দেখো mi², m এর কত কেজি, আর আর মানে কি এল না, তাহলে এখানে হচ্ছে এল কেজি, এখানে তোমার হচ্ছে মিটার², ঠিক আছে। আর মাত্রা যদি বলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক। আর যদি মাত্রা বলে তাহলে কি বলতো এম, তারপর কি বলতো l², না, এটা কি, এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে আমাদের মাত্রা। তো জড়তার ভ্রামকের মাত্রা এবং এককটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভর বেগের মাত্রা কত, ভর বেগ মাত্রা, ভর বেগ পি এটা সমান কত mv, না, তাহলে এম ভি কত L/T−1, তাহলে এটা তো ইজি জিনিস, আমরা এটা পারবো। পরবর্তী প্রশ্ন, ঘাত বল, ঘাত বলের সূত্র। তো এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে ভরবেগের মাত্রা, এখানে তোমার আসতে পারে যে কৌণিক ভরবেগ, এখানে কি আসতে পারে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ পি এটা সমান হচ্ছে তোমার আর ক্রস, কৌণিক ভরবেগ এল এটা সমান হচ্ছে তোমার আর ক্রস পি। তার মানে
তোমার দেখো ভরবেগ যেটা আছে পি তার সাথে কি আর গুণ করছে, তাই না? আরটা কি? আরটা হচ্ছে দূরত্ব। আরটা কি বলতো? দূরত্ব বা ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এল এর মাত্রা কত? এল। আর এর মাত্রা কত? এল। তার সাথে পি এর মাত্রা কত? এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে গুণ করে দাও, তাহলে কি থাকতেছে? এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। এটা কিন্তু আমাদের কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগের মাত্রা। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাকে শুধুমাত্র ভরবেগ মাত্রা দিতে পারে, তোমাকে কৌণিক ভরবেগের মাত্রাও বের করতে দিতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ঘাত বল, ঘাত বলের মাত্রা। ঘাত বল মানে কি? এটা একটা একবার বল না? ঘাত বল কি? এটা একটা বল। তাহলে বলের মাত্রা কি? বলের মাত্রা আমরা জানি কি? এম এল টি ইনভার্স টু। তাহলে এটার মাত্রা কি? সেম হবে। কিন্তু যদি বলতো বলের ঘাত, বলের ঘাত, সেই ক্ষেত্রে আমরা লিখতাম কি? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। না, এটা একটু ভুল হয়েছে। বলের ঘাতটা আছে ইয়া গুণ হবে, ই গুণ হবে। নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল হচ্ছে একটা অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বলটা কি বলতো? অসংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো ইম্পর্টেন্ট। দেখো একটি বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে কি? জড়তার ভ্রামক আই, এটা সমান কি বলতো? সামেশন অফ এম আর স্কয়ার। এই যে আরটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব, অক্ষ থেকে দূরত্ব। তাহলে বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে, যেই বরাবর সে ঘুরতেছে, এই ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আর। তাহলে ভর এবং ঘূর্ণন অক্ষের উপর কিন্তু সে ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে একটি বস্তু জড়তার ভ্রামক কি করে? ভর এবং ঘূর্ণন অক্ষের দূরত্বের উপরে ডিপেন্ড করে। এবার দেখো কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো ও বিটা কণ, তাহলে এটা আমরা সবাই জানি, নিউট্রিনো বিটা কণা হয় কি বলতো? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের জন্য আমরা কি বলতো? বিটা কণা কিন্তু নির্গমন হয়। এটা কি হবে বলতো? দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এবার দেখো সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবচেয়ে শক্তিশালী বল কি বলতো? সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল। এবং এটা কি? মহাকর্ষ বল সবচেয়ে কি বলতো? মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল। মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল, এবং সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে সবল বা শক্তিশালী বল। বরাবর দেখো একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, তাহলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত? তাহলে আমরা জানি বলের ঘাত এফটি, এটা সমান কত? এম ডেল ভি। অর্থাৎ বলের ঘাতটাই কি বলতো? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা দেখো এম ডেল ভি, এটা সমান আমরা কি লিখতে পারি? ভরবেগের পরিবর্তন। তাহলে এফ আর টি গুণ করে দাও, তাহলে 5 ইন্টু 10, তার মানে কত বলতো? 50, ঠিক আছে? 50 কেজি পার মিটার ইনভার্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে কত বলতো? 50 কেজি এমএস। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী, ক্রিয়া যেদিকে কাজ করে, প্রতিক্রিয়া কি? তার ঠিক বিপরীত দিকে কাজ করে। তাহলে ক্রিয়া তুমি যদি নিচের দিকে দাও, তাহলে প্রতিক্রিয়া তোমাকে কি বলতো? উপরের দিকে যাবে। তাহলে এদের মধ্যবর্তী কত? 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। জড়তার ভ্রামকের মাত্রা কত? কিছুক্ষণ আগে এটা দেখাই দিয়েছি। জড়তার ভ্রামকের মাত্রা কি বলতো? এম এল স্কয়ার। এবং এটার যে একক, এটার যে একক সেটা কত? কেজি মিটার স্কয়ার। যখন কোনো বস্তুর উপর টর্ক শোনা, টর্ক তার নিচে কোন রাশি? ধ্রুব রাশি। দেখো টর্ক, টর্ক মানে কি? টাও। এটা সমান কত ছিল? এটা সমান ছিল আই আলফা। এবং আলফা, এই আলফা সমান আবার কি লেখা যাবে বলতো? আইফা সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই টি। তার মানে এই যে ডেল ডাব্লিউ ডিভাইড বাই টি। তাহলে দেখো আলফার মান 0 হবে কখন? আলফার মান 0 হলে, আলফার মান 0 হলে কত? ডেল ডেল ডাব্লিউ, এটা সমান কত? 0। ডেল ডাব্লিউ 0 মানে কি? ডাব্লিউর মানটা ধ্রুব আছে, ডাব্লিউর মানটা কি? চেঞ্জ হয় না। আর ডাব্লিউটা কি আছে? ডাব্লিউ হচ্ছে কনস্ট্যান্ট। ডাব্লিউ আছে কি? কনস্ট্যান্ট। ডাব্লিউ আছে কি বলতো? কনস্ট্যান্ট। ধ্রুব আছে কোনটা? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ঠিক আছে? তাহলে এখানে তোমার হচ্ছে, আচ্ছা এখানে আমরা কৌণিক ভরবেগ দিয়ে হিসাব করব। তো ভরবেগের মধ্যে তো ভর আছে, ঠিক আছে? তাহলে ভর যদি তোমার হচ্ছে, ভর যদি বেগ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কৌণিক ভরবেগও কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত এখানে? কৌণিক ভরবেগ। বুঝতে পারছো? টর্ক ইকুয়াল টু কত হবে? আই আলফা। যেখানে আলফা ইকুয়াল 0 হয়ে গেলে তোমার ডেল ডাব্লিউ এর মানটা কিন্তু 0, আর ডেল ডাব্লিউ এর মান 0 হয়ে গেলে আলটিমেটলি কি বলতো? ভরবেগ, আমাদের বেগটা কনস্ট্যান্ট। বেগ কনস্ট্যান্ট মানে কি? ভরবেগ কনস্ট্যান্ট আছে। তাহলে একটি জড়তার ভ্রামকের, একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে এত, তো তোমাকে বলছে চাকাটির তে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োজন হবে? তাহলে রেডিয়ান তোমাকে কি তৈরি করতে হবে? কৌণিক ত্বরণ তৈরি করতে হবে। তাহলে এতটুকু কৌণিক ত্বরণ তৈরি করলে কতটুকু টর্ক প্রয়োজন? তাহলে টর্ক টাও, এটা সমান আমরা কি জানি? আই আলফা। টর্ক মানে কি? আই আলফা। তো তোমাকে এখানে জড়তার ভ্রামক দেওয়া আছে, কৌণিক ত্বরণ দেওয়া আছে।
টাউ এর মানটা বের করতে হবে, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো 10 গুণন দেখো 10, তার মানে কত 100 নিউটন মিটারের টর্ক প্রয়োজন, 100 নিউটন মিটারের টর্ক প্রয়োজন। ঠিক আছে, অনেক সময় কিন্তু তোমাকে ডিরেক্ট দেওয়া থাকবে না, তোমাকে অনেক সময় জড়তার ভ্রামক দেওয়া থাকবে, তখন কিন্তু তোমাকে টাও এটার সমান কিন্তু আই এর মানটা তোমাকে বসাতে হবে এম কে স্কয়ার ইনটু আলফা, এভাবে বের করতে হবে। ঠিক আছে, আবার তোমার আলফা এটার সমান কিন্তু আবার তোমার হচ্ছে ডাব্লিউ বাই টি, এখান থেকে তুমি কিন্তু এই যে কৌণিক যে বেগ এটাও কিন্তু তোমাকে বের করতে দিতে পারবে, কৌণিক বেগের যে পরিবর্তন সেটা কত তোমাকে বের করতে দিতে পারে। যেমন এই যে টাও এটাই করলে কত আই আলফা, আলফা যায় কি হবে ডেল ডাব্লিউ বা ডেল ওমেগা ডিভাইড বাই কত টি, তাহলে এখান থেকে তোমার কিন্তু ইজিলি ডেল ডাব্লিউ এর মানটা বের করতে দিতে পারে। ঠিক আছে, তো সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো এখানে আমরা লিখতে পাচ্ছি যে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কত, কৌণিক ভরবেগ, তাহলে আমাদের কৌণিক ভরবেগ এল এটা সমান আমরা কি দেখলাম যে আর cos p, ঠিক আছে আর cos p, তাহলে এটা সমান কিন্তু লেখা যায় আর পি sin থিটা। ঠিক আছে, আর পি sin থিটা, তাহলে দেখো থিটা ভ্যালু যখন থিটা যদি 0 হয় তাহলে এল এর মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে, এবং থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো কৌণিক ভরবেগটা কিন্তু ম্যাক্স, কৌণিক ভরবেগ কত হবে, কৌণিক ভরবেগ কিন্তু ম্যাক্স হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো কৌণিক ভরবেগের রাশিমালা, কৌণিক ভরবেগের রাশিমালা তোমাকে এখানে বের করতে বলছে, তাহলে দেখো আর পি sin থিটা, তাহলে আর এবং পি, পি মানে কত এম ভি, তাহলে দেখো এখানে এল ইকুয়াল কত পাইলাম এম ভি আর, এটা হচ্ছে কৌণিক ভরবেগের রাশিমালা। আবার ভি, এই ভি সমান কি লেখা যাবে তো ভি, এই যে ভি এটা সমান লেখা যায় দেখো ভি সমান কত ডাব্লিউ বাই আর বা ভি বাই আর, ভি সমান ডাব্লিউ আর, তাহলে এম ওমেগা ইন্টু আর, তার সাথে কি হবে আর গুণ, তাহলে দেখো এখানে কি হলো এম ওমেগা আর স্কয়ার, তাহলে এম ওমেগা আর স্কয়ার এটা কই আছে এম ওমেগা আর স্কয়ার বা এম আর স্কয়ার ওমেগা, সেটা হচ্ছে একই জিনিস সি নাম্বারটা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কৌণিক ভরবেগের রাশিমালা বা উত্তরের সাথে সম্পর্ক এগুলা কিন্তু তোমার আসে সূত্র এবং সূত্রের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো সূত্র এবং সূত্রের মধ্যে সম্পর্ক ভি এটা সমান কত ওমেগা ইন্টু আর, আবার ওমেগা এটা সমান কিন্তু 2 পাই বাই টি ইন্টু আর, এভাবে কিন্তু তোমার অনেক সময় প্রশ্ন আসে। দেখো একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে কৌণিক বেগ কত, কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগের সূত্র কি, কৌণিক বেগ ডাব্লিউ ওমেগা এটা হলো 2 পাই বাই টি, তাহলে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে তোমার পর্যায়কালটা তোমার লাগবে, সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে পর্যায়কালটা তোমার জানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা দুইটা একসাথেই তোমাদের বলে দিই, তাহলে সেকেন্ডের কাঁটা পর্যায়কাল কত বলতো 60 সেকেন্ড না, এটা কি 60 সেকেন্ডের দেন নিজের কক্ষপথে, তাহলে সেকেন্ডের কাটার জন্য কাটা সেকেন্ডের কাটার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কত 2 পাই, একবার ঘুরে কত 360 ডিগ্রি কোণ তৈরি করে, আর কত সময় নেয় সেকেন্ডের কাটা এক পাক মানে কি 60 সেকেন্ড ঘুরে না, 60 সেকেন্ড 1 মিনিট হয় না, তার মানে একবার নিজের অবস্থানে ঘুরে আসতে তার 60 সেকেন্ড সময় লাগে, তাহলে এটা কত হলো 60, তাহলে দেখো এটা কত 2 দিয়ে কাটলো, তাহলে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তো তোমাকে যদি বলে মিনিটের কাটা মিনিটের কাটা সেই ক্ষেত্রে যদি কাটার ডাব্লিউ এটা সমান কত হয়ে যাবে 2 পাই ডিভাইড বাই মিনিটের কাটা কত বলতো, কয় মিনিটে 1 ঘন্টা 60 মিনিটে না, তারপর কয় সেকেন্ডে 60 গুণন 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে কনভার্ট করতে হবে 60 গুণন 60, তাহলে দেখো হয়ে যাবে কত পাই ডিভাইড বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। সেম ভাবে তোমাকে কিনা ঘন্টার কাটা বলতে পারে, ঘন্টার কাটা ঘন্টার কাটা ঘন্টার কাটা ঘন্টার কাটা ডাব্লিউ এটা সমান কত 2 পাই ডিভাইড বাই হচ্ছে তোমার কত এখানে 12 ঘন্টা না, তাহলে এর সাথে 12 গুণ হয়, 12 গুণন 60 গুণন হচ্ছে 60, এটা হিসাব করে মানটা চলে আসবে, ক্যালকুলেটর হিসাব করে ফেলবো, মানটা আমার মুখস্থ নাই এজন্য লিখতে পারতেছি। পরবর্তী প্রশ্ন দেখো এখানে 57 নাম্বার, 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরে অবস্থান করলে এদের মধ্যে আকর্ষণ বল কত হবে, এদের মধ্যে আকর্ষণ বলটা কত হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমাদের যে কি বলে যে সূত্রটা সেটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র কি এফ জি, এটা সমান কত বলতো 9 ইন্টু, সেখানে আমরা আমাদের যে সরি এটা আমাদের কুলম্ব সূত্র লিখে বলছি জি জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার, তাই না, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে জি এর মানটা কত 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, ঠিক আছে, ইন্টু m1 m2 দুইটাই কিন্তু 1 কেজি তার মানে 1 গুণন 1 দূরত্ব কত 1 স্কয়ার, তার মানে आंसरটা কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। তো এখানে কিন্তু অনেক ভাবে কিন্তু একক তোমাকে ঘুরাই দিতে পারে। ঠিক আছে, তো ছবিতে প্রশ্ন সহজ কিন্তু মাত্রা একক এগুলা কিন্তু নজর রাখবা। তোমাকে যদি এখন বলতো এটার মান কিন্তু তোমাকে যদি বলতো যে 0.673, তাহলে তুমি কি করতা দশমিকটা আরো এক ঘর বামে নিয়ে চলে আসতো, তাহলে কিন্তু এখানে 10 টু দি পাওয়ার -12 নিউটন হয়ে যেত।
না, এখানে তোমার হচ্ছে 10 হয়ে যেত, ঠিক আছে, 10 হয়ে যেত। আবার তোমাকে যদি বলতো এখানে যে 66.7, তখন কিন্তু আবার এখানে তোমার 10⁻⁻। তো এইভাবে কিন্তু একক গুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, একক, একক, পাওয়ার, এগুলা কিন্তু অবশ্যই অবশ্যই নজর রাখতে হবে, ঠিক আছে, এগুলা অবশ্যই অবশ্যই কি করতে হবে, নোটিশ করতে হবে, ঠিক আছে, নোটিশ না করলে কিন্তু একদম ধরা খেয়ে যাবা ছবিতে। এবার দেখো মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক কি, জি না, এই যে জি, এই জি এর যে মাত্রা এবং এককটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একক, এককটা কত দেখলাম, এককটা হচ্ছে একক, একক, এককটা কত, এন এম স্কোয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে। তো তুমি এখান থেকে মাত্রা বের করতে পারবে। দেখো নিউটন, নিউটন মানে কি বল না, তাহলে বলের ক্ষেত্রে কত, এম এল টি ইনভার্স 2, এম স্কোয়ার মানে কি দূরত্ব, তার মানে এল স্কোয়ার, কেজি ইনভার্স মানে কি, সেটা হচ্ছে এম ইনভার্স 2। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো কি থাকছে, এল কিউব এম ইনভার্স 1, তারপর দেখো কি থাকছে টি ইনভার্স 2। ব্যাস, এভাবে কিন্তু আমরা কিন্তু মাত্রাটা বের করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, এম ইনভার্স 1 কোথায় আছে, এই যে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2, এটা হচ্ছে জি এর মাত্রা, ঠিক আছে। তো মাত্রাটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, 2 থেকে 3 বার কিন্তু প্রশ্নটা চলে আসছে। তো দেখো মুক্তিবেগের সমীকরণ কত, স্কেপ ভেলোসিটির সূত্রটা আমাদের জানতে হবে, তাই না, স্কেপ ভেলোসিটির সূত্র কত, রুট ওভার 2 জি আর, রুট ওভার 2 জি আর, স্কেপ ভেলোসিটির সূত্র কত, রুট ওভার 2 জি আর, তাই না, 2 জি আর। তো সূত্রগুলো তো আমরা ইজিলি বের করতে পারবো। এবং এটা আরেকটা সূত্র কি বলতো, এটা আবার লেখা যায় রুট ওভার 2 জি এম ডিভাইড বাই আর, যেখানে জি, এই জি সমান কত, জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। দেখো এখানে যদি আর স্কোয়ার আনতে তাহলে এখানে আর নিতে হবে, তখন কিন্তু যে 2 জি আর হয়ে যায়, ঠিক আছে। এই যে জি এর সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, জি এর সূত্র, মুক্তিবেগের সূত্র। এবং পৃথিবীতে মুক্তিবেগ কত, পৃথিবীর মুক্তিবেগ থেকে কিন্তু প্রশ্ন আসে, পৃথিবীর মুক্তিবেগ কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ওজন কত। তাহলে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বা। তোমার এখানে কি চাচ্ছে, অনেক সময় তোমার কিন্তু বলে যে বস্তুটির ভর কত, অনেক সময় বস্তু তোমাকে ভর বলে, ভর কিন্তু অপরিবর্তন, ভর কিন্তু কি বলতো, অপরিবর্তনশীল, তাহলে ভর কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু ওজন কিন্তু পরিবর্তন হবে। তাহলে দেখবা যে কি বের করতে বলছে তোমাকে, যদি ওজন বলে সেটা ভিন্ন কথা, যদি ভর বলে সেটা যা ভর দেওয়া আছে তাই হবে, ঠিক আছে। তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন মানে কি, ওজন, এই ওজন এটা সমান আমরা কি জানি কি বলতো, এমজি, মানে পৃথিবী কোনো বস্তুকে যত বলে নিজের দিকে টানছে। তাহলে যে কেন্দ্রে যদি যায়, কেন্দ্রের দিকে জি এর মান কত, কেন্দ্রে হচ্ছে জি এর মান 0, তাহলে ওজনটা কত হবে, 10 গুণ 0, তার মানে কত, 10 নিউটন, ঠিক আছে। আর যদি বলো ভর কত, যদি বলতো ভর কত, তাহলে ভর কিন্তু কি হতো, ভর 10 কেজি হতো। তো পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কত, তাহলে জি এর যে সূত্র, জি এর সূত্র কি বলতো, জি এম ডিভাইড বাই আর স্কয়ার, তার মানে জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটার যে গ্রাফটা কি হবে বলতো, এটার গ্রাফও কিন্তু অনেক সময় আসে, বুঝতে পারছো, এটা গ্রাফও কিন্তু অনেক সময় আসে। তাহলে আমরা জি আর স্কয়ার এটা সমান কিন্তু কনস্ট্যান্ট, দেখো এটা সমান কি লেখা যায়, জি আর স্কয়ার এটা সমান কে, এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এরকম যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এই টাইপের। তাহলে ওই যে অধিবৃত্তাকার সূত্র, ঠিক আছে, পরাবৃত্তাকার এরকম একটা রাশি পাবো, তাই না, পরাবৃত্তাকার রাশি এরকম পাবো, যেটা হচ্ছে এটা যদি এক্স অক্ষ হয়। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে দেখো এখানে যেহেতু ব্যস্ত আমাদের সম্পর্ক, তাহলে যদি হ্রাস পায় তাহলে কি হবে বলতো, জি এর মানটা বৃদ্ধি পাবে, জি এর মানটা কি হবে, বৃদ্ধি পাবে। তো দেখো পৃথিবীর কোন বস্তুর মুক্তিবেগ কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দেখো এককগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো এখানে 11.2 দিয়ে তুমি মারে দিয়ে আসো না, ঠিক আছে, বেশি আবেগে 11.2 মারে দিয়ে আসো না, অবশ্যই এককগুলা কিন্তু দেখতে হবে, একক কেটা হবে না, একক কত হবে, মিটার পার সেকেন্ড হবে, কিলোমিটার পার সেকেন্ড। এই যে এখানেও কিন্তু ভুল হতে পারে, দেখো মিটার পার সেকেন্ড আছে কিন্তু মিটার পার সেকেন্ড হবে না, এটা কি হবে, কিলোমিটার পার সেকেন্ড। দেখো জি এর মান সর্বাধিক কোথায়, জি এর মান সর্বাধিক কোথায় বলতো, এখানে পাহাড়ের চূড়ায় কি, এই যত উচ্চতায় যাবা জি এর মান কমে থাকে, ভূকেন্দ্রে 0, বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, ঠিক আছে। তাহলে যেই অঞ্চলের চাপা, যে অঞ্চলের চাপা, তাহলে আমরা জানি কি বলতো, আমাদের বেশ কিছু মান আর লাগবে, মেরু অঞ্চল, তারপর হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো বিষুবীয় অঞ্চলে কিন্তু মানটা কম, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, এবং মেরু অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। এবং এটা 45 ডিগ্রি অক্ষাংশে তোমার আদর্শ মান ধরা হয়, ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর আদর্শ মান পাওয়া যায়, জি এর আদর্শ মান ধরা হয়, আদর্শ মান ধরা হয়, যেটা জি হলো কত, আমরা 9.8 ব্যবহার করি।
দেখো পৃথিবীর ভর যদি m হয় এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে g/g এর অনুপাত কত? তাহলে দেখো আমাদের g এটা সমান কত? g m ডিভাইড বাই r স্কয়ার। তাহলে g/g এর মান বের করতে বলছে, তাহলে g ডিভাইড বাই g এটা সমান কত হলো? m r স্কয়ার, m/r স্কয়ার। এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে m/r স্কয়ার কই আছে? ডি নাম্বার অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এর মাত্রা কোনটা? তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যেটা, এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এই ই, এটাকে আমরা জি এর সমান বলতে পারি, ই এর মান জি এর সমান বলতে পারি। তাহলে জি এর যে মাত্রা, জি এর মাত্রা, জি এর মাত্রা যেটা এলটি ইনভার্স 2, তাহলে অবশ্যই কি ই এর মাত্রাও কি হবে? সেম এলটি ইনভার্স 2 ই হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এলটি ইনভার্স 2। ঠিক আছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এটা আমরা কি জি এর সমান বলতে পারি। তাহলে জি এর মাত্রা যেটা, এর মানটাও কি সেম হবে। নিচের কোনটি পৃথিবীর ভরের সূত্র? তাহলে পৃথিবীর ভর দেখো জি এটা সমান আমরা কি দেখলাম? জি এম ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে এখানে এম এর মানটা তোমাকে বের করতে বলছে, তাহলে এম এটা সমান কত? জি আর স্কয়ার ডিভাইড বাই জি। এটা হচ্ছে আমাদের পৃথিবীর যে ভর, সেটা নির্ণয়ের সঠিক সূত্র। ঠিক আছে, যদি এখান থেকে আর বের করতে বলে, আর এটা সমান কত বলতো? রুট ওভার জিএম ডিভাইড বাই জি। তাহলে ভর এবং ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এবার দেখো পয়সনের অনুপাতটা কত? পয়সনের অনুপাতটা, এই প্রশ্নটা ভাই যে কতবার আসছে, কতবার যে আসছে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলেও আসে, ছবিতেও আসে, বেশ কয়েকবার কিন্তু প্রশ্ন। তাহলে এটার রেঞ্জটা হচ্ছে তোমার -1 থেকে শুরু হবে। তোমাকে যদি বলে সর্বনিম্ন মান কত, এটা কিন্তু সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন মান, এবং এখান থেকে শুরু হয়ে তোমার কি বলতো? সিগমা হাফ। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন মানের সীমা কত? -1 থেকে হাফের মধ্যে, -1 থেকে হাফের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এটা মান হবে এটা। ঠিক আছে, -1 থেকে হাফের মধ্যে সীমাবদ্ধ থাকবে পয়সনের অনুপাত বা সিগমার ভ্যালুটা। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃত হয়? তো এটা আমরা সবাই জানি, এটা কি বলতো? পৃষ্ঠটানের জন্য পানির ফোঁটা, শিশির ফোঁটা, পারদ বিন্দু এগুলো কি হয়? গোলাকার হয়। ঠিক আছে, পৃষ্ঠটানের জন্য কি হবে? গোলাকার হবে। কার? পানির ফোঁটা গোলাকার হয়ে যাবে। একটি তারের ব্যাসার্ধ যদি বৃদ্ধি করা হয়, তার উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? তো এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। এটা কি হবে? অপরিবর্তিত, অপরিবর্তিত। ইয়ং এর গুণাঙ্ক তুমি তারে ব্যাসার্ধ বা দৈর্ঘ্য যাই বাড়াও না কেন, মানটা কি থাকবে? অপরিবর্তিত। কারণ ইয়ং এর গুণাঙ্ক নির্ভর করে কার উপর বলতো? এটা নির্ভর করবে, এটা নির্ভর করবে উপাদানের উপর, এটা নির্ভর করে, নির্ভর করে উপাদানের উপরে। কি করবে? উপাদানের উপর, উপাদানের উপর। উপাদান কেমন? তোমার হচ্ছে যদি বলে তামার ক্ষেত্রে একরকম, তামা, রূপা, হ্যাঁ, এগুলা কি বলতো? ভিন্ন ভিন্ন, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক। তাহলে তুমি যদি উপাদানটা চেঞ্জ করো, সেই ক্ষেত্রে শুধুমাত্র ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে। তা ক্ষেত্রে কি অনেক সময় কি তাপমাত্রার উপর ডিপেন্ড করে, অনেক সময় কি হয়? এই যে তাপমাত্রা এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, অনেক সময় তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে আমি তারের ব্যাসার্ধ যতটুকু বৃদ্ধি করি বা হ্রাস করি, সেক্ষেত্রে কিন্তু উপাদানের ইয়ং গুণাঙ্ক আমাদের কি হবে না? হ্রাস বা বৃদ্ধি কিছুই হবে না, মানটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ৭০ নম্বর প্রশ্ন। এখানে তোমাকে বলছে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক, একই পদার্থ, স না শ, এই যে শ বস্তু, শ বস্তু। তাহলে শ বস্তু মানে কি? একই জিনিস। তাহলে শ মানে কি? এখানে সংশক্তি আমরা ব্যবহার করব। ঠিক আছে, শ অণু, তাহলে শ অণু মানে কি? সংশক্তি। আর ভিন্ন বললে আসঞ্জনস। এগুলো কি বলতো? ভিন্ন, এগুলো হচ্ছে ভিন্ন বস্তুর মধ্যে আকর্ষণ বল। আর একই বস্তু বা শ বস্তু বললে সেটা কি হবে? সংশক্তি। সেটা হবে কি? সংশক্তি। পরম শূন্য তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি সম্পর্ক, তরলের পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির সম্পর্কটা হয়ে যাবে পরম শূন্য তাপমাত্রা। মানে কি? যখন তাপমাত্রার মানটা কত? 0 কেলভিন। ঠিক আছে, যখন কি বলতো? পৃষ্ঠটানকে আমরা ই দ্বারা প্রকাশ করি, পৃষ্ঠ শক্তিকে টি দ্বারা পৃষ্ঠটান এবং ই দ্বারা পৃষ্ঠ শক্তি, এই দুটা কি হবে? পরস্পর সমান হয়ে যাবে। দুটা কি হবে? পরস্পর সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কি হবে? তাপমাত্রা বাড়লে তরলের যে পৃষ্ঠটান সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু কমে যাবে। সেটা কি হয়ে যাবে? কমে যাবে। তো পৃষ্ঠটান টি, এটার সাথে তাপমাত্রা থাকে, কিন্তু তাপমাত্রার সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। পর্যায়কাল দ্বিগুণ করলে, এখানে থেকে আমাদের পর্যায়কাল দ্বিগুণ করলে দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? ঠিক আছে, এখানে আমাদের আর কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে সান্দ্রতা। হুম, সান্দ্রতা, তোমার এখান থেকে সান্দ্রতার একক, তারপর সান্দ্রতার তাপমাত্রার সাথে সম্পর্ক, তাপমাত্রার সাথে সম্পর্ক, এই দুইটা জিনিস কিন্তু আমার লাগবে, এই দুইটা জিনিস আমার লাগবে। ঠিক আছে,
তোমরা দেখো এখানে বেশ করে সূত্র রেখে দিয়েছি তোমাদের। সান্দ্রতার এককটা দেখবা, মাত্রা দেখবা, এবং এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে তরলের ক্ষেত্রে, এটা হচ্ছে তরলের সান্দ্রতার তাপমাত্রার সাথে সাথে ব্যস্ততার হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। আর গ্যাসের সান্দ্রাঙ্ক এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলতো সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। এন ইটা প্রপোর্শনাল টু রুট টি, এই তিনটা সূত্র আমাদের একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে। তো আমাদের পর্যায়কাল টি, এটা সূত্র আমরা জানি, পর্যায়কাল সরল দোলকের যে পর্যায়কালের সূত্র টি ইকুয়াল কত, 2 পাই √L ভাগ জি। তাহলে এখান থেকে তুমি বলতে পারো টি প্রপোর্শনাল টু √L এবং টি প্রপোর্শনাল টু √1 ভাগ জি। তো তোমাকে বলছে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে, দৈর্ঘ্য কত গুণ করতে হবে। তাহলে পর্যায়কাল দ্বিগুণ করবা, তাহলে দেখো আমরা জানি T2 ডিভাইড বাই T1 এটা ইকুয়াল টু কত হবে √L2 ডিভাইড বাই L1। বের করতে হবে কি দৈর্ঘ্য কতটুকু, তার মানে এপাশে কি L স্কয়ার হয়ে যাবে না, তাহলে তোমার L2 ডিভাইড বাই L1 এটা সমান আলটিমেটলি কি হয়ে যাবে T2 ডিভাইড বাই T1 এটার উপর স্কয়ার, তার মানে দ্বিগুণ, তার মানে 4, ঠিক আছে, তাহলে 4L1 এটা হচ্ছে L2 হয়ে যাবে। তাহলে কয় গুণ হবে, 4 গুণ করতে হবে। কি করতে হবে, 4 গুণ। যখন তোমাকে দৈর্ঘ্য বের করতে হবে, দৈর্ঘ্য L ইকুয়াল টু কত হবে, n স্কয়ার, ঠিক আছে, n স্কয়ার ইনটু L1। যখন তোমাকে দৈর্ঘ্য বের করতে হলো, যখন T বের করতে হলো, তখন কি হবে √n, ঠিক আছে, এই সূত্র অ্যাপ্লাই করবা। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এখানে আমাদের 1 মিটার দেওয়া আছে, তো 1 মিটারে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। একটা সেকেন্ড দোলকের, এই যে সেকেন্ড দোলকের যে পর্যায়কাল টি, এই টি সমান কত 2 সেকেন্ড, ঠিক আছে, পর্যায়কাল টিটা কত, টি হচ্ছে পর্যায়কাল, টি হচ্ছে পর্যায়কাল। এবার দেখো 75 নম্বরটা, সরল দোলন গতি সম্পন্ন কোন কণার বস্তুর গতির সমীকরণ তোমাকে দেওয়া আছে যে x = 20 sin এত এত, সর্বাধিক বেগ কত মিটার। তাহলে আমাদের সমীকরণটা এমন দেওয়া আছে x = a sin ω t - del, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সর্বাধিক বেগ কত, সর্বাধিক বেগ, এই যে সর্বাধিক বেগের সূত্র Vmax এটা সমান কত বলতো, ওমেগা ইনটু a। তাহলে আমি যদি এটার সাথে এই সমীকরণ কম্পেয়ার করি, তাহলে a সমান কত পাচ্ছি, a সমান পাচ্ছি 20, এবং ওমেগা টি, তাহলে টি এর সহগ কত 31, ওমেগার মান কত 31। এইটা কি হচ্ছে গুণ করে দেব, ওমেগার মান কত পেলাম 31, গুণন এর মান কত পেলাম 20, ব্যাস 3 দুগুণে 6 আর 2, তাহলে 620, ঠিক আছে, 620 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে উত্তর। তো এইভাবে কিন্তু আমাদের মানগুলো আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো Vmax, অনেক সময় তোমাকে Amax বের করতে দিতে পারে, Amax এটা সমান কত মাইনাস ওমেগা স্কয়ার a। এবার দেখো সরল দোলকের সময়কাল দ্বিগুণ করলে, সময়কাল মানে কি বলতো, টি দ্বিগুণ করলে দৈর্ঘ্যের পরিবর্তন কি হবে। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন আমরা কি দেখলাম, L ইকুয়াল কত ছিল, n স্কয়ার L1 না, তার মানে দ্বিগুণ মানে কত, এখানে 4 গুণ। এখন এটা হচ্ছে কত, 4 গুণ হয়, 4 গুণ হয়, তাহলে কতটুকু বৃদ্ধি করতে হবে, ডেল L এটা সমান কত বলতো 4 - 1 ইনটু L না, তার মানে কত বলতো 3 গুণ বৃদ্ধি করতে হবে, 3 গুণ বাড়াতে হবে, 3 গুণ যদি বলে কতটুকু বৃদ্ধি করতে হবে বা কতটুকু বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে ডেল L বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ আদি শেষ মাইনাস আদি। আর যদি তোমাকে বলে কত গুণ হবে, সেই ক্ষেত্রে ডিরেক্ট 4 গুণ তুমি আনসার লিখতে পারবা, সমস্যা নেই। এবার দেখো 72 তোমার 77 নম্বর কি বলছে, 2 পাই দশা পার্থক্যতে টি পর্যায়কালের একটি পূর্ণ কম্পনের কৌণিক কম্পাঙ্ক কত। তো তোমাকে দশা পার্থক্য দেওয়া আছে 2 পাই, এবং টি হচ্ছে পর্যায়কাল, এবং একটি পূর্ণ কম্পনের কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক কত, তার মানে ওমেগা এটা সমান আমরা জানি কত বলতো 2 পাই ভাগ হচ্ছে টি, কৌণিক কম্পাঙ্ক W এটা সমান কত 2 পাই বাই টি। তাহলে পর্যায়কাল কত, পর্যায়কাল তোমাকে দেওয়া আছে, তো সূত্র আর কি ডিরেক্ট W = 2 পাই বাই টি, এটা সূত্র, এটা ডিরেক্ট সূত্র তোমাকে বলছে। এবার দেখো m L ইনভার্স 1 T ইনভার্স 1 এটি কিসের মাত্রা, এটি হচ্ছে কিসের মাত্রা তোমাকে প্রশ্ন করতেছে। তাহলে এখানে আমাদের কি বলছে, m L ইনভার্স 1 T ইনভার্স, তাহলে আমি যদি এটা এককে প্রকাশ করি, তাহলে m টা কি বলতো কেজি না, এটা হচ্ছে কেজি, L ইনভার্স 1 মানে কত মিটার, তাহলে মিটার, m ইনভার্স 1, তারপর দেখো T ইনভার্স 1 মানে কি, s ইনভার্স 1, তাহলে কেজি মিটার ইনভার্স 1 s ইনভার্স 1, এটা আলটিমেটলি কিসের হবে। তাহলে আমি যদি উপরে কেজি আর নিচে যদি ms এটা লিখতে পারি, তার মানে দেখো m একক দিয়ে লেখা যায়, এটাই হবে। এটা হচ্ছে তোমার সান্দ্রতার একক, কিছুক্ষণ আগে তো লিখলাম এটা মনে হয়, তাই না, সেটা হচ্ছে সান্দ্রতার একক, এটা হচ্ছে আমাদের কি সান্দ্রতার, এটা হচ্ছে সান্দ্রতার একক, ঠিক আছে, সান্দ্রতার মাত্রা, সান্দ্রতার মাত্রা। পরম শূন্য তাপমাত্রা কত, পরম শূন্য তাপমাত্রা কত বলতো, পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন এবং -273 ডিগ্রি সেলসিয়াস, এবং পরম শূন্য তাপমাত্রার আয়তন কত হয়
পরম শূন্য তাপমাত্রায় তাপমাত্রায় ই এটা সমান হচ্ছে 0, ঠিক আছে, এবং ভি এটা সমান কত, ডেল ভি ভর আয়তনের পরিবর্তন কত হয়ে যায়, 0 হয়ে যায়। সান্দ্রতাঙ্ক গুণাঙ্কের একক কত, দেখো সান্দ্রতাঙ্ক গুণাঙ্কের একক আমরা কিন্তু লিখছিলাম এর আগে, তাই না? এটাকে আমার পয়েজও বলা হয়, এটা কি বলা হয়, কি পয়েজও বলা হয়। আচ্ছা, গ্যাসের অনুর স্বাধীনতার মাত্রা যদি 6 হয়, স্বাধীনতার মাত্রা পি এফ দেওয়া আছে 6, তাহলে শক্তি সমবিভাজন নীতি অনুসারে অনুর গড় শক্তি কত? তাহলে এটা গড় শক্তি যদি আমরা কে, এটা সমান কত বলতো, F/2 ইন্টু কেটি। গড় বললে আমরা কে নিব, গড় বললে কি নিব, কে নিব। তাহলে এফ এর মান কত, 6/2 ইন্টু কেটি, তার মানে কত, 3 কেটি। গ্যাসের গড় মুক্ত পথ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? গ্যাসের গড় মুক্ত পথ ও তোমাদের তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে পরস্পর সমানুপাতিক, ঠিক আছে, ল্যামডা প্রপোর্শনাল টু টি, ল্যামডা প্রপোর্শনাল টু টি। এবার দেখো এখানে তোমাকে বলছে 8.0 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু কত, এনআরটি না, পিভি ইকুয়াল টু কত, এনআরটি। তাহলে তোমাকে মোল সংখ্যাটা বের করতে হবে, মোল সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে। তো হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি কত, 4 হচ্ছে তার ডাব্লিউ/এম, ডাব্লিউ/এম, তাহলে এটা হচ্ছে তুমি কত পাবা, ডাব্লিউ দেওয়া আছে কত 8 আর এম দেওয়া আছে কত 4, তুমি ভাগ করলে কত 2 পাবা, তাহলে এখানে বসাই দাও, তাহলে 2RT, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কি করবো, মোল সংখ্যাটা বের করবো, এখান থেকে কি করবো, মোল সংখ্যা বের করবো, ডাব্লিউ এর যে ভর দেওয়া আছে ডিভাইড বাই তার আণবিক ভর। তো নিচের কোন অবস্থায় একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? আমরা জানি কি, যদি উচ্চ তাপমাত্রা তুমি এখানে দাও, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা দাও এবং নিম্ন চাপে রাখো, তাহলে এটা কি করবে বলতো, আদর্শ বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। পরবর্তী একটা প্রশ্ন দেখো, এখানে আমাদের বলছে 85 নাম্বার, স্বাভাবিক তাপমাত্রা চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত? তো এই মানটা আমরা চেষ্টা করবো মুখস্থ রাখার, ঠিক আছে, এই মানটা মুখস্থ রাখবো, কি চেষ্টা করার মুখস্থ করবো, ঠিক আছে, 461 মিটার পার সেকেন্ড। এবং আমাদের সূত্রটা মনে রাখবো, সিআরএমএস, এটা করলো √3RT ডিভাইড বাই কত, এম, ঠিক আছে। তাহলে এখানে দেখো সিআরএমএস এর সম্পর্কটা কি, দ্যাট প্রপোর্শনাল টু 1/√m, ঠিক আছে, 1/√m। এবং তাপমাত্রার সাথে সম্পর্ক কি, তাপমাত্রার সাথে সম্পর্ক এই সূত্র থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা থেকে কিন্তু সূত্র থেকে প্রশ্ন আসে, সিআরএমএস প্রপোর্শনাল টু √T, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে বললাম যে সিআরএমএস এন গুণ হলে, সিআরএমএস এন গুণ হলে টি হবে কত বলতো, টি হবে √n গুণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। আবার টি এর মান কত হবে, টি এর মান হবে হচ্ছে এন। আচ্ছা এখানে একটু বলা, সিআরএমএস যদি এন গুণ করতে চাই, এন গুণ করতে চাই, টি কত গুণ হবে, টি হবে তোমার হচ্ছে এন স্কোয়ার গুণ, টি হবে কত, এন স্কোয়ার গুণ, টি হবে কত, এন স্কোয়ার গুণ। কিন্তু যদি হচ্ছে আমরা টি কে যদি এটাই ঠিক আছে, টি এর মান বের করতে বললে আমরা এন স্কোয়ার, সি এর মান যদি বের করতে বলে তাহলে কি হবে, n√T, ঠিক আছে। তাহলে টি বের করতে বলে তাহলে কি, এন স্কোয়ার ইন্টু T1 T2। এবার যদি তোমাকে C2 বের করতে বলে সেক্ষেত্রে কি হবে, √n ইন্টু C1। সমচাপে ও 17°C তাপমাত্রায় 2 লিটার আয়তনকে 3 লিটার আয়তন করার জন্য তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে? তাহলে এখানে তোমাকে সমচাপ, চাপটা সেম আছে, তাহলে সমচাপের প্রক্রিয়া, এখানে আয়তন এবং হচ্ছে তাপমাত্রার মধ্যে সম্পর্ক, তো তুমি যদি যত প্রেসার দিবা আয়তনটা তত কি বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। তাহলে V1 বাই হচ্ছে T1, এটা সমান আমি লিখতে পারি V2 ডিভাইড বাই T2। বের করতে বলছে কি তাপমাত্রা কত হবে, তাপমাত্রা কত, T2 এর মানটা বের করতে হবে, T2, এই যে T2, ঠিক আছে, T2 এটা সমান আমি লিখতে পারি হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ, তাহলে V2 ইনটু T1 ডিভাইড বাই V1। ভ্যালুগুলো বলি, V2 কত বললাম 3 লিটার করার জন্য, তাহলে 3, T1 কত ছিল 17°, এটাকে অবশ্যই ক্যালভিনে নিতে হবে, 17 যোগ হচ্ছে 273 ডিভাইড বাই V1, V1 কত এখানে 2 লিটার, তাহলে তোমার দেখো ভ্যালুটা কত হচ্ছে 3 গুণন 17 যোগ হচ্ছে 273, তাহলে দেখো কত হচ্ছে 7 দিয়ে 80, 290, 290 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে এটা 2 দিয়ে কাটো, তাহলে কত 45, আর এখানে 100, তার মানে 145, ঠিক আছে, তার সাথে 3 গুণ করে দাও, তাহলে 3 গুণ করলে আমরা কি পাচ্ছি এখানে, 3 5 15, 15 5 হাত থেকে 1, 3 4 12 13, 13 3 হাত থেকে 1, 3 একে 3 আগে 435, ঠিক আছে। এবারে 435 থেকে তোমাকে 273 বাদ দিতে হবে, সেলসিয়াসে তাহলে টি করলো কত, যে 435 থেকে আমরা কি করব 273 বাদ দেব, তাহলে কি পাবো, ডিগ্রি সেলসিয়াসে পাবো। তাহলে বাদ দিলে 5 থেকে 3 বাদলে কত 2 থাকে, তারপর 7 13 বাদ দিলে কত থাকে 6 থাকে, তারপর এখানে দেখো 3 162 ডিগ্রি সেলসিয়াস।
ঠিক আছে, 162°C অ্যান্সার। তো তোমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তো ক্যালকুলেটর দিয়ে তোমরা ইজিলি কিন্তু করে ফেলতে পারবে এগুলো। হ্যাঁ, আর 87 নাম্বার দেখো, নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুবক চাপে দ্বিগুণ করা হলো, যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 13°C হয় তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত? তাহলে একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুবক চাপে দ্বিগুণ করা হলো, তার মানে চাপটা কি ধ্রুবক, তাহলে মানে এখানে আমাকে সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানেও তোমাকে T2 বের করতে হবে। T2 এটা সমান কত দেখলাম, V1 সরি V2 ইন্টু T1 ডিভাইড বাই V1, এই সূত্র অ্যাপ্লাই করে মানটা বের করতে হবে। সেম প্রসেস, সেম অঙ্ক। ঠিক আছে, সেম অঙ্ক, মান বসে দিয়ে অ্যান্সার বের করতে পারবা। এবার দেখো, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? অবশ্যই তাপের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল কত আমরা দেখছিলাম, 3/2 nRT, এবং ই প্রপোর্শনাল টু টি, ই প্রপোর্শনাল টু টি। দেখো, চাপ ও আয়তনের সম্পর্ক নির্দেশকারী রেখাটা কি হবে? অবশ্যই এটা কি বলবো, আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, পিভি এটা ইকুয়াল টু কত হবে, কে, এবং এটা কি বলতো, আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, আয়তাকার অধিবৃত্ত। প্রমাণ অবস্থায় 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় এত গ্রাম, তো আয়তন বের করতে বলছে। তোমাকে এখানে আলটিমেটলি পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে আমাদের পিভি এটা সমান কত, এন আর টি, এই সূত্র অ্যাপ্লাই করে তোমাকে মান বের করতে হবে। প্রমাণ চাপ, তারপর প্রমাণ আয়তন। ঠিক আছে, এখানে মোল সংখ্যাটা লাগবে, আয়তন মানে ভি বের করতে হবে। তাহলে ভি এটা সমান কত, এন আর টি ডিভাইড বাই পি, তাহলে ভ্যালুগুলো লাগবে, প্রমাণ অবস্থায় যে মানগুলো আছে সেগুলো তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমাদের এন এর মানটা কত আসছে, এন এর মান আমি বের করে ফেলতে পারি 2.2 ডিভাইড বাই, দেখো কার্বন ডাইঅক্সাইড কত, 44 গ্রাম, ভাগ করে দিবা। তোমাদের কাছে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে 2 হয়, তাহলে অবশ্যই এখানে কি তোমার 1/20 হয়ে যাবে। ঠিক আছে, তখন মানটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে 1/2 করলে কিন্তু 0.5, তাহলে কিন্তু 0.05, এখানে একটা মান পাবো 0.05 মোল। আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.31, তারপর হচ্ছে টি এর মানটা কত প্রমাণ অবস্থায়, তাহলে তুমি কি হবে 25°C বা 298 ক্যালভিন বসাই দিবা। আর প্রেসার মান কত, 1.1 বা 1 অ্যাটমসফিয়ার বসাই দিলে ক্যালকুলেশন করে মান পেয়ে যাবা। পরবর্তী প্রশ্ন দেখো, 91টা, তোমাকে কোনো আদর্শ গ্যাসের ক্যালভিন স্কেলে দ্বিগুণ করা হলে অণুগুলোর আরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে যখন সি বের করতে বলবে, সি টু, ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি জানি, রুট আবার এন ইন্টু হচ্ছে C1। ঠিক আছে, তাহলে আরএমএস কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে দেখো এখানে কত হচ্ছে, কয় গুণ হচ্ছে, √2 গুণ হচ্ছে না, √2 গুণ হচ্ছে। তাহলে এটা দ্বিগুণ, এত গুণ হচ্ছে, তো তোমাকে বলছে কত গুণ হইল, কত গুণ হবে। তাপমাত্রা দ্বিগুণ করলে আরএমএস বেগ কত গুণ হবে? তাহলে এটা কত হবে, √2 গুণ হবে না। √2 মানে কত, এই √2 মানে হচ্ছে 1.41, তাহলে এটা आंसर কত, 41। ঠিক আছে, তাহলে টি তাপমাত্রাকে, টি কে যদি এন গুণ করা হয়, তাহলে সি এর এমএস কত হবে, রুট ওভার এন গুণ। ঠিক আছে, রুট ওভার এন গুণ। তারপর দেখো, স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর গড় বর্গের বর্গমূল প্রমাণ চাপ ও তাপমাত্রায় গড় বর্গের দ্বিগুণ হবে। কোন তাপমাত্রায়? স্থির চাপে কত তাপমাত্রায়, তাহলে তাপমাত্রা তোমাকে বের করতে বলছে, কি বলছে, সি আর এমএস কি হবে, দ্বিগুণ হবে। তাহলে টি বের করার সূত্র কি বলতো, এখানে এন স্কোয়ার ইন্টু টি ওয়ান হবে না, তাহলে এখানে কি দ্বিগুণ বলছে, তাহলে 4 ইন্টু টি1, তাহলে প্রথম কি ছিল, প্রমাণ অবস্থা মানে কি 298, কিন্তু তাহলে 4 গুণন 298 কেলভিন, তাহলে গুণ করে 4 32 2 হাত থেকে 3 4 নং 36 3 39, এখানে আলটিমেটলি 1092 মানটাই হবে, 1092 মানটা হবে, এটা आंसर। দেখো, একটি স্থির তরঙ্গ পাশাপাশি দুইটা সুস্পন্দ, দুইটা সুস্পন্দ, যদি দুইটাই সুস্পন্দ হয় সেক্ষেত্রে কত, λ/4, λ/2। আর যদি একটি সুস্পন ও নিষ্পন দুইটা যদি ভিন্ন জিনিস থাকে, তাহলে দূরত্ব কত, λ/4। এই দুইটার সঙ্গে প্রশ্ন, দুইটাই সুস্পন্দ বা দুইটা নিষ্পন্দ হলে, দুইটা একই জিনিস হলে দূরত্ব কত হবে, λ/2, দুইটা ভিন্ন জিনিস হলে দূরত্ব কত হবে, λ/4। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য দশার মধ্যে সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও দশা, তরঙ্গ দৈর্ঘ্য দশা মানে এটা মূলত তোমার হচ্ছে দূরত্ব বোঝায়, দূরত্ব। ঠিক আছে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমার দশা পার্থক্য কত, পথ পার্থক্য কোন ল্যাম্ডা, এখানে 2π/λ ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে 2π/λ ইন্টু হচ্ছে পথ পার্থক্য, তাহলে দশা পার্থক্য ইকুয়াল টু কত, 2π/λ ইন্টু বলতো পথ পার্থক্য, এটা কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু প্রশ্ন অনেকগুলাই আসে। ঠিক আছে, তাহলে এই যে ডেল এটা সমান কত, 2π/λ এক্স,
এটা থেকে কিন্তু গাণিতিক প্রশ্ন ম্যাথও আসে, ঠিক আছে, এটা থেকে কিন্তু ম্যাথ আসবে। তো ওই সূত্র অ্যাপ্লাই করে মান বের করতে হয়। ডেলটা কি দশা পার্থক্য, এক্সটা কত পথ পার্থক্য। তো তোমাকে পথ পার্থক্য দেওয়া থাকবে λ/4 বা সামথিং এরকম কিছু দেওয়া থাকবে। তো ওগুলো দশা পার্থক্য কত, তো তোমাকে বললাম যে এক্স ইকুয়াল হচ্ছে λ/2 হলে এক্স ইকুয়াল টু λ/2 দশা পার্থক্য কত, তাহলে দশা পার্থক্য ডেল এটা সমান কত 2π/λ ইনটু এক্স এর মান কত λ/λ কাটা, তাহলে 2 দিয়ে কাটা, তাহলে কত পাই হয়ে গেল। তো এইভাবে কিন্তু প্রশ্ন তোমাকে দিবে। আর তরঙ্গ নয় কোনটা, তাহলে এখানে আর তরঙ্গ তোমার কি বলতো, আলো, বেতার, শব্দ তরঙ্গ, এগুলো কিন্তু সবগুলো কি আছে এখানে পানি তরঙ্গ, ঠিক আছে। আর এখানে শব্দ তরঙ্গ এটা তোমার হবে না, এটা হচ্ছে আর তরঙ্গ হবে না, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা কি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। মানুষের কানে শ্রাব্যতার সীমা কত, 20 হার্জ থেকে 20,000 হার্স, 20 হার্জ থেকে 20,000 হার্স পর্যন্ত। একটি পূর্ণ তরঙ্গে তরঙ্গ কত দৈর্ঘ্য অতিক্রম করে, একটি পূর্ণ তরঙ্গ মানে কি বলতো ল্যামডা, ঠিক আছে। একটি পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত, এখানে হচ্ছে পাই 180 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে, 2π আলটিমেটলি, এখানে হচ্ছে 2π হবে, 2π এখানে এটা যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হচ্ছে 360 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। টোটাল কত হচ্ছে 360 ডিগ্রি, এটা आंसर। এবার দুইটা সুশলাকার কম্পাঙ্ক দেওয়া আছে এটা আর এটা, তাহলে শলাকা দুইটা হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, তরঙ্গ দেখো ভি এটা সমান আমরা কি জানি এফ ল্যামডা, ঠিক আছে। তো তোমাকে বলছে কি দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে হবে। এফ এটা সমান আমি কি লিখতে পারি ভি বাই এফ না, ভি বাই ল্যামডা না, তাহলে এফ এর সাথে দেখো ল্যামডার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে তুমি এখানে লিখতে পারো যে তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত, তার মানে del1 ডিভাইড বাই del2 এটা সমান কি লেখা যায় f2 ডিভাইড বাই f1। তাহলে f2 এর মান কত 384, ডিভাইড কত বলতে 128, তাহলে এটা যদি ভাগ করো 3 আর 24, তাহলে 3/1। তার মানে আলটিমেটলি তোমাকে λ1 হচ্ছে λ2 এটা সমান কত হবে 3:1। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যদি ম্যাথ আসে তাহলে এই ম্যাথটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তাহলে f ইকুয়াল ভি ইকুয়াল কত এফ ল্যামডা, এই সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, বেগের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আবার কম্পাঙ্কের সাথে তোমার হচ্ছে দৈর্ঘ্যের সম্পর্ক কত ব্যস্তানুপাতিক। তো এই সূত্র অ্যাপ্লাই করে তরঙ্গের অনুপাত কিন্তু বের করে দিতে পারে, ঠিক আছে। যখন আলো প্রতিষ্ঠিত হয় নিম্নের কোনটি পরিবর্তিত হয় না, তোমার কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। এবার দেখো একটি নিষ্পন্দ বিন্দু একটি সংলগ্ন সুস্পন্দ বিন্দু দূরত্ব কত, আমরা বললাম কি দুইটা ভিন্ন জিনিস, নিষ্পন্দ এখানে দুইটা ভিন্ন না, তাহলে দুইটা ভিন্ন হলে দূরত্ব কত হবে λ/4, দূরত্ব কি হবে λ/4। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল মতো আজকে আমাদের ফিজিক্সের মোট 100টা টোটাল টপ এমসিকিউ। তো এখানে যতগুলো পড়ালাম এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা, এবং যে টপিকগুলো তোমাদের পড়তে বললাম এইগুলো পড়লে মোটামুটি ফিজিক্স প্রথম পত্র তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কি করবা এইগুলোর পাশাপাশি অনুশীলনীর কিন্তু আমরা এখানে অনুশীলনীগুলো একটু সলভ করবো, ঠিক আছে, অনুশীলনীগুলো একটু সলভ করবো, তাহলে মোটামুটি তোমার এখানে টোটাল একটা ভালো একটা মার্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্র দেওয়ার চেষ্টা করবো। তো ওইটা দুইটা দেখলেই ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা দেখলেই তো ফিজিক্সে তোমাদের এখানে কিন্তু 20+ তুমি এখানে অ্যান্সার করে আসতে পারবে আরামসে, 20+ অ্যান্সার করে আসতে পারো, ঠিক আছে। তো এটার স্লাইড আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তো যারা যুক্ত হয় দ্রুত যুক্ত হয়ে যাও।